হ্যালো স্টুডেন্টস, কি অবস্থা তোমাদের? কেমন আছো তোমরা সবাই? তোমরা গতকালকে আমাদের ক্লাসটা যতটুকু করার ততটুকু করার পর আজকে আবার আমাদের সায়েন্স ক্লাসে বা বিজ্ঞান ক্লাসে বাংলাদেশের সবথেকে বড় প্ল্যাটফর্ম 10 মিনিট স্কুলের সবথেকে বড় ক্লাসরুমে আমি আরিফ ভাইয়া তোমাদের সকলকে জানাই স্বাগতম। কেমন আছো তোমরা সবাই? কেমন আছো তোমরা সবাই? আমাকে সবাই একটু জানায় দাও যে গতকালকে তোমাদেরকে অনেক বেশি পড়িয়েছি আই থিঙ্ক। সো এতটুকু এত সব কিছু পেইন নেওয়ার পর আজকেও আবার একটু লেটে আরিফ ভাইকে ক্লাসে দেখে তোমাদের কেমন লাগতেছে? অনেকে আমাকে দেখে কি খারাপ লাগার কথা যে ভাইয়া কালকে অনেকক্ষণ পড়াইছেন আবারও আরিফ ভাইয়া। আচ্ছা, এনিওয়ে, কেমন আছো তোমরা সবাই? আমাকে সবাই একটু জানাই দাও তো যে তোমরা সবাই কেমন আছো। সো যারা যারা সালাম দিচ্ছিলে, আমি অনেকক্ষণ আগের থেকেই তোমাদের এসে কথাবার্তা শুনতেছিলাম, বা কথাবার্তা অ্যাকচুয়ালি শোনা তো যায় না, তোমাদের লেখা এখানে দেখতেছিলাম। সো দেখলাম যে অনেকে অনেক কিছু লিখতেছো, অনেক ভালো কিছুও লিখতেছো, যাই হোক অনেক ভালো লাগলো শুনে। ঠিক আছে, সো এখন আবার হচ্ছে যে আমাদের যে সায়েন্স ক্লাসে আছে, সে সায়েন্স ক্লাসে আমি আরিফ ভাইয়া সম্পূর্ণটা ক্লাস জুড়ে আমি থাকবো তোমাদের সঙ্গে। ওকে, সো আই থিঙ্ক অলরেডি তোমরা আমাকে চিনো, আর যারা যারা হয়তো বা চিনো না তারা আজকের ক্লাসে আই থিঙ্ক চিনে যাবা। সো কেমন আছো তোমরা সবাই? তোমরা অনেকে লিখছো যে আলহামদুলিল্লাহ ভালো। আর তোমরা যারা 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 সালাম দিয়েছো তাদের জন্য ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা তোমাদের? আশা করি তো ভালোই। ঠিক আছে, সো আজকে বেসিক্যালি আমরা কি পড়বো? কালকে এবং ম্যাথ এবং হচ্ছে যে আইসিডির পর আমি এত বেশি প্রশংসা করছি আইসিডি যে তোমরা হয়তো বলতেছো যে ভাইয়া মনে হয় স্পন্সর করতেছে। অ্যাকচুয়ালি নট। আজকে আমরা সায়েন্সের ক্লাস করবো। বেসিক্যালি আমি টিচার অফ সায়েন্স, আমি তোমাদের সায়েন্স ক্লাস নিব। সো সায়েন্সের প্রশংসা না করলেই নয়, এবং আজকের সম্পূর্ণ ক্লাসটা জুড়ে সায়েন্সের প্রশংসা প্লাস তোমাদের প্রশংসা এবং আমাদের অধ্যায় 1 নিম্ন শ্রেণীর জীব সম্পূর্ণ জিনিসটা নিয়ে আমি আরিফ ভাইয়া আজকে থাকবো তোমাদের সাথে। ওকে, সো দেখি তোমাদের সবার কি অবস্থা। তো তার আগে আমরা একটু দেখে নেই যে আমাদের নিম্ন শ্রেণীর জীব বলতে কি বোঝায়। নিম্ন শ্রেণীর জীব বলতে কি বোঝায়? আচ্ছা, একটা জিনিস দেখো, ছোট্ট একটা জিনিস। মনে করো আমরা মানুষ, আমাদের মানুষকে খালি চোখে দেখা যায়, রাইট? পশু পাখি, আমার এমনকি ছোট্ট একটা পিঁপড়াও আমরা কিন্তু খালি চোখে দেখতে পারি, রাইট? আমরা ছোট্ট একটা পিঁপড়াও কিন্তু আমরা খালি চোখে দেখতে পাই। কিন্তু আমি যদি বলি যে তোমাদের হচ্ছে যে তোমাদের শরীরের ভিতরে, তোমাদের শরীরের ভিতরে রক্ত চলাচল যে করতেছে, রক্তর একটা কণিকা আমাকে দেখাও, রক্তের একটা কণিকা আমাকে দেখাও, তাহলে কি তুমি ওটাকে দেখাইতে পারবা? একটা রক্তের কণিকা বা একটা রক্তের কণা আই থিঙ্ক দেখাইতে পারবা না। যদি কেটে হয়তো বা একটু রক্ত বের করতে পারবা, বাট রক্তর কণা কিন্তু আমাকে দেখাইতে পারবা না, রাইট? সো এইরকম এমনও অনেক কিছু জীব আছে, অনেক অনেক জীব আছে যে জীবগুলোকে আমরা খালি চোখে দেখতে পাই না, কিন্তু কিন্তু ওই জীবগুলো আমাদের এক্সিস্ট করে। যেমন দেখো, আমাদের একটা ভাইরাস আসছিল, করোনা ভাইরাস, তোমাদের সকলের মনে আছে। হ্যাঁ, আমি জানি তোমরা করোনা ভাইরাসকে অনেক বেশি এনজয় করছো, বাসায় ছিল, স্কুল কলেজ ছিল না, অনেক বেশি তোমরা এনজয় করছো, বাট তবুও ঠিক আছে, আমাদের কি, আমাদের যে এই যে করোনা ভাইরাসটা ছিল, এটা কিন্তু শুধু খালি চোখে দেখা যাইতো না, এটা স্পর্শকাতর একটা জিনিস ছিল। সো ওই ভাইরাসটা যদি আমাদের নাকে মুখে চোখে বা যে কোনো জায়গায় যদি স্পর্শ হয়ে যাইতো, তাহলে কিন্তু ওই ভাইরাসটা আমাদের মধ্যেও প্রবেশ করে যেত। সো এই যে ভাইরাস, আমরা তো বলতে পারি যে ভাইরাস, ঠিক আছে? সো ভাইরাস একটা জিনিস, ভাইরাস আলাদা একটা জিনিস। সো দেখো, আমরা কি ভাইরাস একটা একটা ছোট্ট একটা জীবাণু। সো এই জীবাণুটার কিন্তু একটা উৎস আছে। তো আমরা যদি বলি ভাইরাস যদি দেখা যাইতো, আমরা কি কেউ ওই ভাইরাসের কাছে যাইতাম বলো তো? আমরা তো কেউ ওই ভাইরাসের কাছে যাইতাম না। এখন এখন মনে করো ভাইরাসকে খালি চোখে দেখা যাচ্ছে, তাহলে ভাইরাসকে আমাদের কাছে আসতে পারবে? তার আগেই তো একদম একটা লাঠি টাঠি যা কিছু আছে সব কিছু নিয়ে ভাইরাসকে বাড়ি বাড়ি দিয়ে আগেই মেরে ফেলবো, তাই না? এমন তো হইতেও পারতো। সো ভাইরাস এমন একটা জিনিস যেটা আমরা খালি চোখে দেখতে পাই না। ওকে, এটা হচ্ছে যে ভাইরাস। ভাইরাস, ব্যাকটেরিয়া, আমরা যে সাধারণ খাবার খাই, সো খাবারের মধ্যে যে ময়লা টয়লা থাকে, এখানে কিন্তু ব্যাকটেরিয়া জমা হয়ে থাকে। সো ব্যাকটেরিয়াগুলো কিন্তু আমরা খালি চোখে দেখি না। আমরা জাস্ট একটা বার্গার নিলাম, কামড় দিলাম, খাইলাম, পরবর্তীতে দেখলাম যে পেটের মধ্যে সমস্যা হচ্ছে। কেন সমস্যা হচ্ছে? ভাইরাস, ব্যাকটেরিয়া বা ছত্রাকের কারণে এই সমস্যাটা হচ্ছে। তো আমরা যদি দেখতে পারতাম যে ব্যাকটেরিয়ার কারণে এই সমস্যাটা হচ্ছে, ভাইরাসের কারণে এই সমস্যাটা হচ্ছে, ঠিক আছে, তাহলে কিন্তু আমরা ওই খাবারটা খাইতাম না বা ওই জিনিসগুলো খাইতাম না, রাইট? আমরা কিন্তু ওটা খাইতাম না। কিন্তু এখন কেন খাচ্ছি? আমরা খালি চোখে দেখতে পাচ্ছি না।
খালি চোখে যখন দেখতে পাচ্তেছি না তখন আমরা খেয়ে ফেলতেছি, তার মানে তখন আমাদের কি হচ্ছে, তখন আমাদের পেটের সমস্যাটা হচ্ছে। তার মানে ভাইরাস, ছত্রাক, ব্যাকটেরিয়া এইসব জিনিস খালি চোখে দেখা যায় না। ওকে, ছত্রাক দেখা যায়, ছত্রাক যেগুলো বড় বড় ছত্রাক, ছত্রাকের অনেক কিছু আছে, ছত্রাকের অনেক ধরন আছে। তো আমরা যে ছত্রাকটা দেখি ওটাকে বলা হয় মাশরুম, বাট ছত্রাকের বাকি যে ভার্সনগুলো আছে ওগুলোকে কি দেখা তেমন একটা যায় না। যখন কোনো একটা জিনিস দেখা যায় না সেটাকে আমরা বলবো নিম্ন শ্রেণীর জীব। ওকে, বাট ব্যাকটেরিয়াকে কি তুমি দেখতে পাও? ব্যাকটেরিয়া দেখতে পারো না। সো ব্যাকটেরিয়া একটা নিম্ন শ্রেণীর জীব। সো আজকে এই যে অধ্যায় নাম্বার 1 নিম্ন শ্রেণীর জীব, এইটা আমরা পড়াশোনা করার ট্রাই করবো। অধ্যায়টা অনেক ছোট, আজকে আমরা 2 নাম্বার পেজ থেকে 4 নাম্বার পেজটা কভার করার ট্রাই করবো। কারেক্ট? সো চলো দেখি আমরা আজকে কি কি টপিক বেসিক্যালি আলোচনা করবো। সো আজকে ফার্স্টলি আমরা যেটা টপিক আলোচনা করব সেটার নাম হচ্ছে, সেটার নাম কি? সেটার নাম হচ্ছে অণুজীব জগৎ। আমরা আজকে যে চ্যাপ্টারটার প্রথম আলোচনা করব সেটা হচ্ছে অণুজীব জগৎ, এবং দ্বিতীয় যেটা আলোচনা করব সেটা হচ্ছে ভাইরাস ও ব্যাকটেরিয়া। ভাইরাস মানে এমনটা না আমি তোমাদেরকে করোনা ভাইরাস নিয়ে এসে দিয়ে দিব, সো এমন কিছু না, এমন কোনো ভাইরাস না, আমি চীনের কোনো মানুষ না, আমি চাইনিজ কেউ না যে তোমাদেরকে ভাইরাস নিয়ে এসে দেখাই দিব। সো ভাইরাস নিয়ে আজকে আমরা খুব পড়াশোনা করবো যে ভাইরাস অ্যাকচুয়ালি কি, এবং ভাইরাসের কাজগুলো কি কি, ভাইরাস কেমন হতে পারে। এবং ব্যাকটেরিয়া আমরা অনেকে দেখি না, যে আমরা মাঝে মাঝে আগে যখন কি করতাম, আমরা ছোটবেলায় যখন অ্যাড দেখতাম যে রিয়ার সঙ্গে লাঞ্চ, আমি একটু হাতটা ধুয়ে আসি, ঠিক আছে? সো হাত ধুতে গিয়ে বলে যে তোমার হাতে তো ব্যাকটেরিয়া আছে, ধুতেই থাকো ধুতেই থাকো, 10 মিনিট ধরে না 10 সেকেন্ড ধরে না ধুলে কি হয় না, ব্যাকটেরিয়া মরে না, তাই না? এইরকম করে কিন্তু দেখায়। সো দেখো এই যে লাইফ বয়ের একটা অ্যাডভার্টাইজ আছে না, যে তোমার সাবান স্লো কিনা, যে ওই যে জিনিসটা আছে ব্যাকটেরিয়া, ক্ষতিকারক যে ব্যাকটেরিয়া, এই ক্ষতিকারক ব্যাকটেরিয়াগুলোকে আমাদেরকে কি করা দরকার, আমাদেরকে কিভাবে তোমার নির্মূল করা যায়, এবং এই ক্ষতিকারক ব্যাকটেরিয়া এবং ভালো ব্যাকটেরিয়া কোনগুলো আছে এগুলো সম্পর্কে আজকে আমরা পড়াশোনা করব। সো আমাদের আজকে পড়ার টপিক হচ্ছে দুইটা, অণুজীব জগৎ এবং ভাইরাস ও ব্যাকটেরিয়া। সো অণুজীব জগৎ এবং ভাইরাস এবং ব্যাকটেরিয়া নিয়ে আমরা পড়াশোনাটা করব, ঠিক আছে? ওকে, সো চলো আমরা একটু দেখে নেই যে তোমরা যারা যারা এখন পর্যন্ত আরিফ ভাইয়াকে চিনো না, বা আরিফ ভাইয়াকে এখনও দেখছো তো অবশ্যই, যারা যারা ক্লাসে আসো অবশ্যই দেখছো। সো যারা যারা আরিফ ভাইয়াকে চিনো না তাদেরকে আমি একটু চেনাই দেই। আমার নাম হচ্ছে মোহাম্মদ আরিফ হাসান। সো আমি তোমাদের গতকালকেও ক্লাস নিয়েছি, আজকেও হচ্ছে যে ক্লাস নিচ্ছি। আমি হচ্ছে যে এআইইউবি থেকে বা আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অফ বাংলাদেশ থেকে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ে তোমার হচ্ছে যে বিএসসি কমপ্লিট করছি, এবং আমার মোটামুটি ভালোই তোমাদেরকে পড়ানোর অভিজ্ঞতা আছে। আমি হচ্ছে যে বায়োলজি প্লাস হচ্ছে আইসিটি অ্যাজ ওয়েল অ্যাজ তোমাদের বায়োলজি মানে তো সায়েন্সের, তাই না? সো এইটার জন্য আমি এখন তোমাদের টিচার। অনেকে তোমরা বলতেছো ফারদিন ভাই কই, ফারদিন ভাই কই। ফারদিন ভাই তোমরা যখন ক্লাস 6-এ ছিলা তখন ফারদিন ভাই ছিল, রাইট? তখন ফারদিন ভাই ছিল। আর ফারদিন ভাই যখন ছিল তখন ক্লাস 6-এ ছিলা। তো তোমাদের কি, আমাদের দেখো না, তোমরা একটা ফোন যখন তোমার কাছে আসে, সাপোজ একটা ফোন তোমার কাছে আসে, এখন ফোনের তুমি একটা গেম খেলতেছো, ওই গেমের আপডেটেড একটা ভার্সন চলে আসছে হঠাৎ করে। সো তুমি কি বলতে পারবা যে আমি এই আপডেটেড ভার্সন আর আপডেট করবো না, আমি আগের ভার্সনেই থাকবো? তুমি কি বলতে পারবো আমি ক্লাস 7 থেকে আবার 6-এ নেমে যাবো? সো এখন ক্লাস 6-এ ফারদিন ভাইয়া ছিল, এখন ক্লাস 7-এ আমি আরিফ ভাইয়া। সো প্যারা নাই, যদি তোমাদের ফারদিন ভাইয়াকে প্রয়োজন আমি টেনে হিচড়ে ফারদিন ভাইয়াকে নিয়ে আসবো, কোনো প্যারা নাই। ওকে, সো না বেসিক্যালি আমি তোমাদের সায়েন্স ক্লাসে নিব, আইসিটি আর ম্যাথের ক্ষেত্রে আমি কালকে এমনিতে ছিলাম তোমাদের, যে তোমাদের সঙ্গে আমার একটা আলাদা সম্পর্ক আছে। আমি যখন ক্লাস 6-এ ছিলাম, তোমরা যখন ক্লাস 6-এ ছিলা তোমরা অনেকেই বলছিলা যে ভাইয়া আপনি ক্লাস নেন নাই কেন, দ্যাটস ওয়াই আমি চলে আসছি ক্লাস 7-এ। ওকে, তো নেক্সট থেকে আমি তোমাদের সায়েন্স ক্লাসই নিব, কোনো সমস্যা নেই। সো এখন দেখো আমরা কি করব, আমরা হচ্ছে যে এই অধ্যায়টা আগে দেখে নেই যে এই অধ্যায়ের পড়াশোনা করার মতো কি কি আছে। সো এই অধ্যায়ের মধ্যে আমাদের অণুজীব জগৎ, তার মানে আমাদের অণুজীব কি, অণুজীব বলতে আমরা কত কিছু বুঝি, নিম্ন শ্রেণীর জীবকে আমরা অণুজীব বলি। সো এই যে অণুজীব জগৎটা আছে, অণুজীব জগৎটাকে আমরা ভালোভাবে এক্সপেরিয়েন্স করব, অনেক ভালোভাবে এক্সপেরিয়েন্স করব, ঠিক আছে? সো এরপর আমরা কি করব, ভাইরাস ও ব্যাকটেরিয়া নিয়ে পড়াশোনা করব। এটা একটু ইম্পর্টেন্ট, কারণ আমরা জানি রিসেন্টলি করোনা এসে আমাদের অনেক দিন হচ্ছে খেলাধুলা করার সুযোগ করে দিয়েছে, রাইট? বাট এমন না। সো ভাইরাস ভালো এবং খারাপ দুইটার ক্ষেত্রেই হয়। সো ভাইরাস এবং ব্যাকটেরিয়া নিয়ে পড়াশোনা করব। এরপর আমরা যে পড়াশোনাটা করব সেটা হচ্ছে ছত্রাক, শৈবাল ও অ্যামিবা। ছত্রাক, শৈবাল এবং অ্যামিবা। আমরা ছত্রাক বলতে কি বুঝি, এই যে বাসার পাশে মাশরুম, তোমার হচ্ছে যে মাশরুম হয়তো বা আমরা অনেকেই দেখি। সো এই মাশরুম টাশরুম যা আছে সবগুলো হচ্ছে যে তোমার হচ্ছে ছত্রাকের একটা অংশ। তারপর দেখো শৈবাল, তোমরা অনেকেই হয়তো বা নদী পুকুর দেখছো,
সো নদী এবং পুকুরে যখন তুমি দেখো যে অনেক কিছু হচ্ছে যে শ্যাওলা শ্যাওলা সবুজ সবুজ কিছু জমে থাকে, তুমি যখন দেখবা তোমাদের ওয়াশরুমে, ঠিক আছে, সো মানে সরি ওয়াশরুম অথবা তোমাদের যে ইয়াগুলো আছে বাহিরের যে পানি যে জায়গাগুলোয় থাকে ওই জায়গাগুলো দেখবা অনেক কিছু স্যাঁতস্যাঁতে অবস্থায় পড়ে থাকে, ঠিক আছে, অনেক কিছু স্যাঁতস্যাঁতে অবস্থায় সবুজ সবুজ পড়ে থাকে। সো এই সবকে বেসিক্যালি শৈবাল বলা হয়। সো আমরা ওই শৈবাল নিয়েও পড়াশোনা করবো যে শৈবালের কাজ কি, শৈবাল কেন জন্ম হয়। ওকে, এরপর চলে আসো আমরা অ্যামিবা। অ্যামিবা জিনিসটা নিয়ে একটু পড়াশোনা করব, ঠিক আছে। যেমন মনে করো তুমি যদি বাসায় রুটি বানাইতে চাও, তুমি যদি বাসায় একটা পুরি বানাইতে চাও বা লুচি বানাইতে চাও, তুমি যখন ওটাকে ইয়া করবা, তুমি যখন ওই লুচিটা ভাজতে যাবা লুচিটা কিন্তু ফুলবে না, কিন্তু যখন তুমি দেখবা যে হোটেলে বা হচ্ছে রেস্টুরেন্টে লুচিটা করতেছে অনেক বড় বড় ফুলে উঠতেছে, এর কারণটা কি? তারা হচ্ছে ইস্ট বা এমি বা এই টাইপের জিনিসগুলো ব্যবহার করে, আর ওই জিনিসগুলো কিন্তু অনেক 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 একদম ছোট বা ক্ষুদ্রাকার। সো এই জিনিসগুলো নিয়ে আমরা পড়াশোনা করব, তারপরে অ্যান্টামিবা নিয়ে পড়াশোনা করব, এবং এই যে জিনিসগুলো আছে, এই যে আমরা এই জিনিসগুলো পড়বো, মানে নিম্ন শ্রেণীর জীব সম্পর্কে যে পড়াশোনাগুলো করব, এগুলো স্বাস্থ্য ঝুঁকি সৃষ্টিতে এদের ভূমিকা কি। যেমন করোনা যে এসেছিল অনেক মানুষকে বিদায় করে নিয়ে গেছে, রাইট? করোনা এসে অনেক মানুষকে মেরে ফেলছে না? সো অবশ্যই সেটা একটা স্বাস্থ্য ঝুঁকি। তারপরে আমরা যখন কোনো একটা বাসি বা ময়লা খাবার খাই ওটা কি ব্যাকটেরিয়া হয়, সো ব্যাকটেরিয়াও অবশ্যই আমাদের খাদ্যের জন্য, আমাদের স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ হ্যাঁ কই না? অবশ্যই ঝুঁকিপূর্ণ। সো এই যে জিনিসগুলো আছে এই জিনিসগুলো হচ্ছে যে আমাদের স্বাস্থ্যের জন্য অনেক বেশি ঝুঁকিপূর্ণ কোনগুলো এবং কোনগুলো ঝুঁকিপূর্ণ নয় ভালো, সেগুলো আমরা একটু দেখার চেষ্টা করব। এরপর চলে আসো মানব দেহের জন্য অণুজীব সৃষ্টি, স্বাস্থ্যের ঝুঁকির প্রতিরোধ এবং কি এটার প্রতিকার। এখন দেখো তুমি দেখতেছো যে বাতাস অনেক হচ্ছে যে সামনে হচ্ছে যে এমন একটা জায়গা আছে যেখানে অনেক বেশি গন্ধ করতেছে, কোনো একটা জিনিস মারা গেছে অনেক বেশি গন্ধ করতেছে, তার মানে তোমাকে বুঝতে হবে যে বাসায় তুমি যে যেখানে আছো বা তুমি যে ওই গন্ধ যেটা যে করতেছে তার মানে তার আশেপাশে অনেক বেশি ব্যাকটেরিয়া ছড়ায় আছে, তার মানে ওইখানে যদি তুমি বেশিক্ষণ থাকো তাহলে তোমার কি হোক অসুস্থ হওয়ার একটা সম্ভাবনা আছে। তো এই যে জিনিসগুলো আছে এই জিনিসগুলো নিয়ে আমরা আজকে সম্পূর্ণ অধ্যায়টায় পড়াশোনা না করলেও আজকে আমরা অণুজীব জগৎ এবং ভাইরাস এবং ব্যাকটেরিয়া নিয়ে পড়াশোনা করার ট্রাই করব, ঠিক আছে? ওকে, সো এখন দেখো আমরা হচ্ছে যে আজকের ক্লাসে বেসিক্যালি কি কি করব। অণুজীব, আমরা ক্লাস নাম্বার 1 বা আজকের ক্লাসে আমরা পড়বো কি ভূমিকাটা, অণুজীব জগৎ, ভাইরাস এবং ব্যাকটেরিয়া নিয়ে পড়াশোনা করব, ঠিক আছে? তার পরবর্তীতে ক্লাসে আমরা বাকি অধ্যায়টা শেষ করার চেষ্টা করব ইনশাআল্লাহ, ঠিক আছে? সো চলো আমরা এখন ক্লাসটা শুরু করি। ক্লাসের শুরুতে আমাদের প্রথমেই একটা হচ্ছে যে প্রশ্ন করা আছে যে অণুজীব কি, অণুজীব বলতে আসলে কি বোঝায়, অণুজীব বলতে আসলে কি বোঝায় বা অণুজীব জিনিসটা কি, তোমরা আমাকে একটু দেখো। এই যে অণুজীব বা কি মাইক্রো অর্গানিজম হলো এমন এক ধরনের জীব যা সাধারণত আমাদের খালি চোখে দেখা যায় না, ঠিক আছে? সো অণুজীবকে আমরা একটা নিম্ন শ্রেণীর জীবও বলতে পারি, অণুজীব কিন্তু নিম্ন শ্রেণীর একটা জীব। সো দেখো অণুজীব বা মাইক্রো অর্গানিজম হলো এমন এক ধরনের জীব, এটার কিন্তু জীবন আছে, যদি করোনা ভাইরাসের যদি জীবন না থাকতো সে হচ্ছে যে মানে এক জায়গার থেকে একজনের শরীর থেকে গিয়ে আরেকজনের শরীরে গিয়ে কি করতে পারতো না, তোমার হচ্ছে যে ওই ভাইরাসটা জন্ম দিতে পারতো না। তার মানে অবশ্যই সে একটা জীব যার জীবন আছে, এক জায়গা থেকে আরেক জায়গায় যাইতে পারে, হ্যাঁ, এবং সে বংশ বিস্তার করতে পারে, তাদেরকে আমরা কি বলি, তাদেরকে আমরা সাধারণত জীব বলি। সো এই যে জীবগুলো আছে এই জীব, আমাদের ভাইরাস এবং ব্যাকটেরিয়া হচ্ছে একটা জীব কিন্তু যেটা আমাদের খালি চোখে দেখা যায় না, তাদেরকে আমরা বলবো কি, তাদেরকে আমরা বলবো অণুজীব। তার মানে অণুজীবের সংজ্ঞাটা একদম আমরা সুন্দর করে যদি দেই, অণুজীবের সংজ্ঞাটা এমন হচ্ছে যে আমরা যেসব জীবকে খালি চোখে দেখতে পাই না, সেসব জীবকে আমরা কি বলবো, অণুজীব। বুঝতে পারছি? আমরা যেসব জীবকে খালি চোখে দেখতে পাই না সেসব জীবকে আমরা বলবো কি বলতো, অণুজীব। এখন যদি আমি তোমাদের কাছে জিজ্ঞাসা করি যে বলো তো অণুজীব কি, তোমাদের অ্যান্সার কি হবে? আমি যদি এখন তোমাদেরকে জিজ্ঞেস করি যে অণুজীব কি, তাহলে হচ্ছে যে আমাদের অ্যান্সারটা কি আসবে এটা একটু তোমরা কাইন্ডলি বলে দাও। আর এরপর দেখো তোমাদের এই যে অণুজীবটা আছে
অণুজীব যেটা আছে, অণুজীবের কিছু গঠন আছে। যেমন আমাদের মানুষের গঠন যদি আমরা একটু দেখি, সো মানুষের গঠনটা হচ্ছে এমন একটা গঠন, সেটা হচ্ছে যে আমরা মানুষের গঠন কি কি, আমাদের দুইটা হাত আছে, দুইটা পা আছে, দুইটা চোখ আছে, দুইটা কান আছে, কারো চোখ চারটাও আছে না, চারটা কোনো মানুষের চোখ নাই। সো দেখো বেসিক্যালি আমাদের হাত পা চোখ, তারপরে আমাদের মানুষের বাঁচার জন্য আমাদের রক্ত আছে, আমাদের খাদ্য খেতে হয়, আমরা এক স্থান থেকে আরেক স্থানে যাওয়ার জন্য বা আমাদের শক্তি সঞ্চালনের জন্য আমাকে খাবার খেতে হয়। সো এইসব হচ্ছে যে আমাদের একটা মানুষ বা একটা সাধারণ জীবনের বা সাধারণ একটা জীবের কি গঠন বা হচ্ছে যে তাদের নিয়ম, ঠিক আছে। তেমন অণুজীবেরও কিছু গঠন বা নিয়ম আছে, ঠিক আছে। এইগুলো একটু দেখি। সো এই জীবগুলির নিয়ম কি কি, নিয়ম মেনে চলে অ্যাকচুয়ালি। সো এই জীবগুলি কোষের গঠন খুবই সাধারণ। এই জীবগুলির কোষ, তার মানে আমাদের কোষ, মানুষের কোষটা অ্যাকচুয়ালি কোথায় থাকে বলো তো? মানুষের কোষটা অ্যাকচুয়ালি কোথায় থাকে? সো সাপোজ এটা হচ্ছে যে একটা আমরা হচ্ছে যে একটা মানুষ, আমি একটু ড্র করে তোমাকে দেখাই দেই। যে ধরো এটা হচ্ছে যে তোমাদের আরিফ ভাইয়া, আরিফ ভাইয়াকে একটু আর্ট করি। আরিফ ভাইয়াকে আর্ট করা যায় দেখি, চলো। সো এইটা মনে করো, সো এইটা হচ্ছে যে তোমাদের আরিফ ভাইয়া। সো আরিফ ভাইয়ার এটা হচ্ছে হাত, এটা হচ্ছে পা, ওকে। সো এটা হচ্ছে যে বেসিক্যালি তোমাদের আরিফ ভাইয়া। এখন আরিফ ভাইয়ার এটা কি শরীরের মধ্যে আমরা কোষটা কেমনে দেখতে পাই? সো ধরো এখন আরিফ ভাইয়াকে আমি কি বলবো, যে আরিফ ভাইয়ার আমি হাতটা কেটে আমি আরিফ ভাইয়ার কোষ দেখতে চাই, আরিফ ভাইয়ার কোষ আমি দেখতে চাই, কিভাবে দেখবো? আমরা কোষ তো সাধারণভাবে দেখতে পাই না। সো আমাকে কি করতে হবে, আমাকে অবশ্যই একটা মাইক্রোস্কোপ নিতে হবে, ঠিক আছে। আমাকে এমন একটা মাইক্রোস্কোপ যন্ত্র নিতে হবে যেটার মাধ্যমে আমরা কি করতে পারো, ওই কোষটা দেখতে পাবো, ঠিক আছে। সো ওই কোষটা দেখার জন্য আমাকে একটা যন্ত্র করতে হবে, ইউজ করতে হবে। সো এইরকম একটা যন্ত্র আছে। সো আমরা কি করব, আমরা এই যে মনে করো আরিফ ভাইয়ার থেকে আমি এক ফোঁটা ব্লাড নিব, সো রক্ত নিব। সো এক ফোঁটা রক্ত নেওয়ার পর আমরা ব্লাড টেস্ট কিভাবে করি দেখছো কখনো? সো আমাদের রক্ত আমরা কি করব, আমরা এই রক্তটা যখন ব্লাড টেস্ট যখন করে, একটা রক্তটাকে কি করে এরকম করে একদম সুন্দর করে একটু দেখে ওইটা মাইক্রোস্কোপে ভালোভাবে দেখে আমাদের রক্তের গ্রুপটা কি করে দেয়, ওই রক্তের গ্রুপটা হচ্ছে যে ইনশিওর করে দেয়। সো এখন দেখো আরিফ ভাইয়ের রক্তটা যখন নিয়ে তারা কি করবে, ওই রক্তটার উপর রিসার্চ করবে বা রক্তটা এখানে মানে দিয়ে দিবে, তখন আমাদের রক্তের মধ্যে একদম রক্তের মধ্যে আমাদের একটা কোষ দেখা থাকবে, যে একটা কোষের মাধ্যমে আস্তে 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 মানে অনেক কয়েকটা কোষ নিয়ে একটা রক্তের কণিকা গঠন হয়, আর কতগুলো কণিকা নিয়ে একটা ফোঁটা রক্ত গঠিত হয়। এরপর ওই রক্ত দিয়ে আস্তে আস্তে আমরা পুরো মানুষের দেহ গঠন হয়, ঠিক আছে। ঠিক এমনটাও হচ্ছে যে আমাদের কিসের সাথে, আমাদের মানুষের দেহের সাথে এই রকম একটা রক্তের মধ্যে একটা নিউক্লিয়াস থাকে। তো যদি আমরা একটু নিউক্লিয়াস দেখতে চাই, আমি তোমাদেরকে একটু নিউক্লিয়াস দেখাই যে অ্যাকচুয়ালি নিউক্লিয়াস কেমন হতে পারে। সো দেখো এটা হচ্ছে যে বেসিক্যালি একটা নিউক্লিয়াস, এটা একটা উদ্ভিদের নিউক্লিয়াস। সো আমরা যদি একটু দেখি চারদিক থেকে এটাকে দেখতে চাই, দেখো এটা হচ্ছে যে একটা নিউক্লিয়াসের গঠন। সো দেখো নিউক্লিয়াস আমাদের রক্তের মধ্যে এইরকম কণিকা থাকে, আমাদের রক্তের মধ্যে এরকম কণিকা থাকে। সো দেখো এইটা হচ্ছে ধরো এক ফোঁটা রক্তের মধ্যে ছোটোভাবে ধরে অনেক সুন্দর একটা রক্তের কণিকা। তো রক্তের কণিকা এইরকম থাকবে এবং ওই কণিকাকে যদি আমরা কাটতে পারি, ওই কণিকাকে যখন আমরা কাটবো তখন এইরকম একটা নিউক্লিয়াস আমরা দেখতে পাবো, এই যে একটা নিউক্লিয়াস আমরা দেখতে পাবো। আর ওই নিউক্লিয়াসের ওই রক্তের কণিকার মধ্যে একটা নিউক্লিয়াস থাকবে, এখানে ক্রোমোজোম থাকবে, অনেকগুলো হচ্ছে যে ডিএনএ থাকবে, আরএনএ থাকবে, আরও অনেক কিছু থাকবে। সো এইটা হচ্ছে যে আমাদের রক্তের মধ্যে একটা নিউক্লিয়াস। সো এই যে নিউক্লিয়াসটা আছে, এই নিউক্লিয়াসটা আছে কার, মানব দেহের একটা নিউক্লিয়াস বা মানব শরীরের রক্তের একটা নিউক্লিয়াস বা ওই শব্দের একটা গঠন, মানবদেহের একটা সাধারণ একটা গঠন। সো এই যে গঠনটা আছে, এই গঠনটা কাদের থাকে না, কাদের সঠিকভাবে এই গঠনটা থাকে না, সাধারণ এই অণুজীবগুলির এই গঠনটা খুবই সাধারণ। তার মানে মানুষের কি, আমাদের হাত পা অনেক কিছু আছে কিন্তু ভাইরাস বা ব্যাকটেরিয়ার এত কিছু নাই। সো ওদের শুধু সাধারণ একটা জিনিস থাকে। যেমন আমরা যদি ছত্রাক দেখি, ছত্রাক কীরকম, ছত্রাক এইরকম, হয়তো বা একটু এইরকম, ছত্রাক একটু এইরকম, তাই না? সো ছত্রাককে যদি আমরা ভালোভাবে দেখি, ছত্রাকের মধ্যে তেমন কিছুই নাই, ছত্রাকের মধ্যে জাস্ট এরকম এরকম করে কিছু আছে, তার মানে ওর মধ্যে তেমন একটা সুগঠিত কোনো নিউক্লিয়াস ওর মধ্যে নাই,
ওকে, সো এই জিনিসটা আমরা প্রথম জিনিসেই দেখব যে এই জীবগুলির কোষের গঠন খুবই সাধারণ। তার মানে কোষের গঠনটা একদমই সাধারণ, কোষের মধ্যে সঠিক পরিমাণ নিউক্লিয়াস নাই, তারপরে আলাদা যে জিনিসগুলো আছে এগুলো একটু কম। তার মানে আমরা সাধারণভাবে বলবো যে এই জীবগুলির কোষের গঠন খুব খুব বেশি সাধারণ। এরপর আমরা কি বলবো, অণুবীক্ষণ যন্ত্র ছাড়া এগুলি দেখা যায় না। তোমাকে যদি বলি যে করোনা ভাইরাসকে আমাকে এনে দেখাও তো, তোমার জানি যে তোমরা আগে দেখলে ওকে ধরে পিটাবা, এটা আমি ভালো মতো জানি, বাট আমি যদি তবুও তোমাদেরকে বলি তোমরা একটু করোনা ভাইরাসকে আমাকে নিয়ে এসে দেখাও তো, তোমরা দেখাইতে পারবা আমাকে? তোমরা কিন্তু আমাকে দেখাইতে পারবা না। ঠিক তেমন, একদম ঠিক তেমন তোমার হচ্ছে যে আমি যদি বলি যে এই যে আমি একটা খাবার তোমাকে নিয়ে এসে দিই, 5 দিনের বাসি একটা খাবার যখন তোমাকে নিয়ে এসে দেবো, তুমি খাবারটা শুকে বলবা যে গন্ধ উঠছে। গন্ধ উঠার কারণটা কি? অবশ্যই গন্ধ উঠার কারণ হচ্ছে ব্যাকটেরিয়া। সো এই যে ব্যাকটেরিয়াটা আছে, সো ব্যাকটেরিয়াটাকে আমি যদি বলি ব্যাকটেরিয়াকে ধরে আনো, আমি ওকে, ও আমার খাবার নষ্ট করছে, আমি ওকে জেলে পাঠাই দিব, তুমি কি ব্যাকটেরিয়াকে ধরে নিয়ে আসতে পারবা? তোমাকে বলছি, তুমি কি ধরে নিয়ে আসতে পারবা? সো ব্যাকটেরিয়াকে তুমি ধরে নিয়ে আসতে পারবা না। তার মানে আমরা ব্যাকটেরিয়া দেখতেই পারি না। আমরা সাধারণ একটা ব্যাকটেরিয়া যখন দেখতেই পারি না, তাহলে আমরা কিভাবে বলবো যে হচ্ছে যে ওকে ধরে নিয়ে আসো? সো আমরা যখন এটা বলতে পারি না, তার মানে আমরা বলবো যে অণুবীক্ষণ যন্ত্র ছাড়া আমরা কি ব্যাকটেরিয়া খালি চোখে দেখতে পারি না। তার মানে আমরা বলবো অণুবীক্ষণ যন্ত্র ছাড়া সেগুলি দেখা যায় না। প্রথম ইয়াটা কি, যে এই জীবগুলি কোষের গঠন খুবই সাধারণ। আমাদের মানুষের দেহের কোষে অনেক কিছু আছে, নিউক্লিয়াস আছে, নিউক্লিয়ার আছে, মাইটোকন্ড্রিয়া আছে, মাইটোকন্ড্রিয়া না, তোমার হচ্ছে যে ক্রোমোজোম আছে, আরও অনেক কিছু আছে, ঠিক আছে। তারপরে কোষের আবরণ আছে, অনেক ধরনের জিনিস আছে, কিন্তু এই ধরনের অণুজীবের এই ধরনের কোষের গঠন এত কমপ্লিকেটেড না, খুবই সাধারণ। সেটাও আমি তোমাদেরকে দেখাই দিব। এরপর অণুবীক্ষণ যন্ত্র ছাড়া সেগুলি দেখা যায় না। অণুবীক্ষণ যন্ত্র ছাড়া এই জিনিসগুলো দেখা যায় না। এরপর দেখো, বাট কয়েকটা তো ইয়ে আছে, কয়েকটা হয়তো বা আমরা চোখে দেখতে পাই, যেমন ছত্রাকের কয়েকটা অংশ আমরা দেখতে পাই, সেটা জিনিস আলাদা। সো একটা এক্সেপশন তো থাকতেই পারে। সো দেখো, এরপর এরা প্রাথমিক জীব হিসাবে কাজ করে এবং জীবনের সূচনা হয় অণুজীব থেকেই। জীবনের সূচনা হয় অণুজীব থেকেই। সো দেখো, একটা মানুষ, একটা মুরগির থেকে ডিম কিভাবে হয়? আমরা এখন যদি আমি তোমাকে একটা প্রশ্ন করি, ডিম আগে না মুরগি আগে, তুমি কি বলবা? তুমি এটার অ্যান্সার আসলেই আমি নিজেও জানি না। সো দেখো, আমি যদি একদম সাধারণভাবে তোমাদেরকে বলি যে আসলে একটা মুরগির জন্ম কিভাবে হয়, আমি মানুষের দিকে যাচ্ছি না, ওটা অনেক কমপ্লিকেটেড। সো এখন আমরা একটা মুরগি কিভাবে জন্ম হয় সেটা দেখব। সো আমরা একটা ডিমকে চিন্তা করি, একটা ডিম কীরকম, বেসিক্যালি আমাদের একটা ডিম কীরকম বলো তো? সো আমরা একটা ডিম নিয়ে এখন কথা বলি যে আসলে ডিম কীরকম। সো একটা ডিম বেসিক্যালি, একটা ডিমের যদি আমরা গঠন দেখি, একদম আমি প্রায় ডিম ভাজতে অনেক ভালোভাবে ভাজতে পারি। সো ডিম অ্যাকচুয়ালি কীরকম, ডিম একটা এরকম একটা আবরণ থাকে, উপরে একটা আবরণ থাকে। এই আবরণের নাম কি? ডিম কিন্তু একটা কোষ, জানো? ডিমও কিন্তু একটা কোষ। সো ডিমের একটা আবরণ থাকে, এটাকে সাদা অথবা লাল একটা আবরণ থাকে। এখন তারপরে এইখানে মাঝখানে একটা কি থাকে? কুসুম থাকে। ওকে, মাঝখানে একটা কি থাকে? কুসুম থাকে। মাঝখানে এটাকে আমরা বলবো, এটাকে কি বলে জানি না, এটাকে আমি বললাম প্রাচীর। এটাকে আমি বললাম প্রাচীর। আর এইটাকে মাঝখানে একটা কুসুম থাকে। আর এই যে বাহিরের জিনিসগুলো, এগুলা দেখবা যে কিছু কিছু সাদা 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 কিছু পদার্থ থাকে। এখানে সাদা 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 কিছু পদার্থ থাকে। হ্যাঁ, আমরা যখন ভাঙি মোটামুটি এমন একটা দেখা যায়, তাই না? সো আমরা যদি একটা ডিমকে লক্ষ্য করি, এই ডিমের এইটা হচ্ছে যে ডিমের নিউক্লিয়াস, ঠিক আছে, ডিমের নিউক্লিয়াস। আর এই যে প্রাচীরটা আছে, এটাকে কোষ, এই ডিমটাকে রক্ষা করে রাখতেছে। এই ডিমটাকে কি করে রাখতেছে? একদম রক্ষা করে, অনেক ভালোভাবে রক্ষা করে রাখতেছে। এবং এই যে সাদা সাদা জিনিসগুলো আছে, এইটা নিউক্লিয়াসটাকে প্রোটেক্ট করতেছে, নিউক্লিয়াসটাকে প্রোটেক্ট করতেছে। আর ইয়াকে হবে, এই যে নিউক্লিয়াসটা আছে, এটা দিন 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 বড় হতে হতে তারপর একটা ছোট্ট কিসের রূপ নিবে? এই যে একটা ছোট্ট একটা মুরগির বাচ্চার রূপ নিবে। মুরগির একটা আটটা আই থিঙ্ক অনেক সুন্দর হয়েছে, রাইট? তো দেখো, এই যে ডিমের কুসুমটা আছে, এটা আস্তে আস্তে বড় হতে হতে, আর এগুলো কমবে, এগুলো আস্তে আস্তে কমবে। সো আস্তে 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 বড় হতে হতে যখন এটা সম্পূর্ণটা পূরণ হয়ে যাবে, তখন এই যে উপরের প্রাচীরটা, সে বুঝছে যে আমার সময় হয়ে এসেছে, আমাকে এখন ফেটে যাইতে হবে। সেই ডিমটা ফেটে
এই যে মুরগির বাচ্চাটা এরকম করে ঠেস করে জন্ম হয়ে নেবে। আবার তোমরা কেউ আবার বলিও না ভাইয়া এত বড় ডিম থেকে এত ছোট বাচ্চা কেন হইলো, ঠিক আছে, ডিমটা আমি একটু বড় আঁকছি, বাট আমাদের এই ডিমটার থেকেই বাচ্চাটা আস্তে আস্তে জন্ম নিছে। তার মানে শুরুটা কোথা থেকে হয়েছে, একটা মানুষের বা একটা জিনিসের, এই যে মুরগির যে শুরু হইলো, মুরগির শুরুটা কোথা থেকে হয়েছে, একটা কোষ থেকে হয়েছে না। ডিম একটা কি, ডিম অবশ্যই একটা কোষ। সো এই যে ডিমটা, এই যে মুরগিটা আছে, মুরগিটা কার থেকে সৃষ্টি হয়েছে, এই যে কার থেকে, একটা ডিমের থেকে। সো ডিমের থেকে যদি মুরগিটা সৃষ্টি হয়েছে, তার মানে একটা কোষ থেকে পুরো একটা মুরগি সৃষ্টি হয়ে গেছে। ঠিক তেমন আমরা যদি বলি, একদম ঠিক তেমন আমাদের প্রাথমিক জীব হিসেবে এই অণুজীবগুলো থাকে। তার মানে আমরা যখন এই যে ডিমকে ভাঙি, আমরা কি এত কিছু দেখি যে এটা কোষ, এটা কোষ। আমরা যদি মুরগির কথা বললাম, এখন যদি আমি বলি যে পিঁপড়ার ডিম আমাকে দেখাও, পিঁপড়ার নিউক্লিয়াস আমাকে দেখাও, এটা কি তোমরা দেখাইতে পারবা? পিঁপড়ার ডিম যে কোথায় থাকে সেটা আমি নিজেও জানি না। সো এইটা জিনিস বা আরও ছোট ছোট যে জিনিসগুলো আছে, এগুলো যখন জন্ম হয় একটা কোষ থেকে জন্ম হয়। তার মানে আমরা বলবো এরা প্রাথমিক জীব হিসেবে কাজ করে, বা এদের থেকে বড় বড় জীবের সংযোজন হয়, বা এদের থেকে বড় বড় জিনিস সৃষ্টি হয়। যেমন করোনা একটা জায়গার থেকে প্রথমে কোথায় ছিল, এই যে মনে করো এরকম একটা ইয়া ছিল, করোনা এরকমই তো, তাই না? সো এরপরে সে কি করছে, এরপরে সে এত বেশি বাচ্চা জন্ম দিছে বা এত বেশি বড় আকার ধারণ করছে, একটার থেকে হাজার হাজার কোটি কোটি হয়ে গেছে। হওয়ার পর সে একদম পুরো অনিয়ন্ত্রিত হয়ে গেছে। যেমন ঠিক তেমন আমাদের এই অণুজীবগুলা সূচনা হয় ছোট্ট, বা বড় বড় জীবের সূচনা হয় একটা ছোট্ট ছোট্ট অণুজীব থেকে। যেমন মানুষের সৃষ্টি হয় কিসের থেকে, একটা ছোট্ট একটা কোষ থেকে, শুক্রাণু একটা কোষ থেকে। ঠিক তেমন আমাদের অণুজীব থেকেই আদি জীবগুলো আস্তে আস্তে সূচনা হয়। সো এটা আমাদের 3 নাম্বার পয়েন্ট। এরপর দেখো, কিছু অণুজীব কোষের কেন্দ্রিয়া কিছু অণুজীবের কোষের কেন্দ্রিকা বা নিউক্লিয়াস সুগঠিত না, বা কিছু কিছু অণুজীব আছে এগুলো নিউক্লিয়াস সুগঠিত না। সবগুলা হচ্ছে অণুজীবের নিউক্লিয়াস সুগঠিত থাকে না। আমরা যদি এখন সাপোজ একটা দেখতে চাই যে আসলে কোনটার হচ্ছে যে আমরা মানে কোনটার নিউক্লিয়াস সুগঠিত না, আমরা যদি একটু এই যে ব্যাকটেরিয়াটাকে দেখি, তোমরা একটু দেখো, আমরা যখন এই ব্যাকটেরিয়াটাকে একটু দেখব, ব্যাকটেরিয়াটাকে একটু আমরা ভালোভাবে দেখার চেষ্টা করি। সো দেখো, এটা হচ্ছে যে আমাদের ব্যাকটেরিয়াটাকে একটু ভালোভাবে তোমরা দেখো তো। সো এই যে আমার ব্যাকটেরিয়া সম্পূর্ণটা, এটা বাইরে হচ্ছে এইরকম দেখতে। তোমরা আবার কেউ ভয় পাইয়া যাইও না, ওকে? আমি আছি, সমস্যা নেই, কেউ ক্লাস থেকে আবার পালাইও না, আমি আছি, আরিফ ভাইয়া আছে, আরিফ ভাইয়া সামলায় নেবে, ওকে? সো এই যে দেখো, এটা হচ্ছে যে আমার ব্যাকটেরিয়া কিন্তু এমন দেখতে, বাট আমরা কিন্তু খালি চোখে দেখতে পাই না, এটা অণুবীক্ষণ যন্ত্রের মাধ্যমে আমরা এই ব্যাকটেরিয়াটাকে দেখতে পাইছি। সো এই যে ব্যাকটেরিয়াটা আছে, এই ব্যাকটেরিয়াটাকে যদি আমরা কেটেও এই যন্ত্রটা মাইক্রোস্কোপ দিয়ে দেখলাম, দেখার পর আবার আমি কি করলাম, আবার আরো বেশি জুম করে এখন এই যে ব্যাকটেরিয়াটার আমি একটু কাটলাম, ব্যাকটেরিয়াটাকে আমি কি করলাম, একটু কাটলাম। সো কাটার পর যদি আমি দেখি, আমরা সাধারণভাবে একটা ডিমকে দেখছি যে ডিমের একটা কোষ কীরকম, ডিমের মধ্যে একটা প্রাচীর থাকে, তার পাশে সাদা কিছু পদার্থ থাকে এবং মাঝখানে কি থাকে, ওই কুসুমটা থাকে। ঠিক তেমন আমাদের এই যে এই যন্ত্রটাকে, আমরা এখন এই ব্যাকটেরিয়াটাকে দেখব। চলো এখন ব্যাকটেরিয়াটা ছোট আছে, রাইট? ব্যাকটেরিয়াটা এখন ছোট আছে না? ব্যাকটেরিয়াটা দেখো এখন অনেকটা ছোট আছে। এখন আমি কি করলাম, ব্যাকটেরিয়াটাকে ভালোভাবে কাটছি, এই অংশটা কাটছি, দেখছো? সো এই অংশটাকে আমি কি করছি, কাটছি। কাটার পর এখন আমি এখানে দেখবো যে ব্যাকটেরিয়ার ভিতর কি থাকে, আরও বেশি জুম করব, আরও বেশি ব্যাকটেরিয়াটাকে জুম করব, দেখি কি কি আছে। সো এখন যদি আমি দেখি, ব্যাকটেরিয়াটাকে অনেক কিছু অংশে দেখা যাচ্ছে এখানে। সো দেখো এইখানে কিছু কিছু আছে, আমি জানি না আসলে এগুলো জিনিস কি কি। সো এর মধ্যে এই যে এটা হচ্ছে নিউক্লিয়াস, এই যে 5 নাম্বার যেটা আছে সেটাকে আমরা বলবো ক্র্যাপটাসিজম, বা এইটাকে আমরা যদি বলি তাহলে এখানে আমরা এই ব্যাকটেরিয়া নিউক্লিয়াস বলতে পারি। তো এইখানে দেখো, এইখানে কিন্তু ওই ব্যাকটেরিয়াটাকে প্রোটেক্ট করার জন্য কোনো কোষ নাই, আলাদা কিছু নাই, জাস্ট মাঝে মাঝে সুন্দর করে একটা নিউক্লিয়াস আলাদাভাবে আছে। তার মানে ওটার কি কোষ আছে, ওই কোষটাকে রক্ষা করার জন্য আরও একটা প্রাচীর আছে, এই প্রাচীরগুলো কিন্তু নাই। তুমি আরেকটা জিনিস লক্ষ্য করো, তোমার হাত যদি একটু কেটে যায়, কিছুক্ষণের মধ্যেই তোমার যদি তুমি রক্ত মুছে ফেলো, এরপর দেখবা রক্তের মধ্যে একটা কণিকা গঠন হয়, ওই কণিকা গঠন হওয়ার পরপরই, ঠিক আছে,
কণিকা গঠন হওয়ার পরপরই তোমার যে ইয়াটা আছে লাল একটা হচ্ছে আবরণ তৈরি করে তোমার রক্তটা বন্ধ করে দেয়। কিন্তু এই রকম জিনিস মানুষের থাকে বা অন্যান্য পশু পাখির থাকে, কিন্তু ব্যাকটেরিয়া বা ছত্রাকে এইসব কোনো কিছুই থাকে না। যার ফলে আমরা বলতে পারি যে ব্যাকটেরিয়ার যে নিউক্লিয়াস বা ব্যাকটেরিয়ার যে গঠন, দেখো মানুষের জীবন অনেক কিছু আছে না, মানুষের কি কি আছে, মানুষের হচ্ছে যে হার্ট আছে, লিভার আছে, কিডনি আছে, আমার একটা কিডনি আছে, তোমাদের 2টা করে কিডনি আছে, হ্যাঁ এরকম অনেকের হচ্ছে যে কিডনি কম বেশি আছে, ঠিক আছে। আর তোমাদের মাঝে মাঝে কথা শুনে আমার কিডনিতে একটু হার্ট অ্যাটাক হয়ে যায়, যে হঠাৎ করে বলে ভাইয়া বুঝো নাই, আরেকজন এসে বলতেছে ভাইয়া ফারদিন ভাই কই, এতক্ষণ ক্লাসের পর যদি এসে বলো যে ফারদিন ভাই কই, তাহলে কেমন হয় বলো তো, ঠাস করে আমার কিডনিতে ঠাস করে একটা হার্ট অ্যাটাক হয়ে যায়। সো আমরা এইসব প্রশ্ন না করি। তোমার একটা ছেলে আছে বারবার এতটা প্রশ্ন করছে যে এটা খুবই ডিস্টার্বিং, তোমার সাথে ক্লাসের শেষে বসবো, হ্যাঁ। সো এই যে জিনিসগুলো আছে, এই জিনিসগুলোকে আমরা কি করব, আমরা একটা যখন দেখি, সো দেখার পর আমরা মানুষের শরীরের সাথে যদি কেন্দ্র করি, মানুষের শরীরে কি আছে, আমরা যদি শরীরের ভিতর দেখি, শরীরের ভিতর আরও অনেক কিছু জিনিস আছে, যে মনে করো আমার তোমার কঙ্কাল আছে, কঙ্কালের পর হচ্ছে যে তোমার লিভার আছে, কিডনি আছে, হৃৎপিণ্ড আছে, তারপরে হচ্ছে যে যকৃত আছে, আর অনেক 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 জিনিস আছে। সো এই যে জিনিসগুলো, হ্যাঁ আমি একটা কিডনি দিয়ে আইফোন কিনছি, ঠিক আছে, আমার কাছে আইফোন নাই। সো দেখো এই যে জিনিসগুলো আছে এগুলো আমাদের শরীরে আছে, কিন্তু এই আমরা যদি দেখি, একটা যদি মাছকে আমরা দেখি, সো মাছ কিন্তু আসলে মাছের একটা মেরুদণ্ড আছে। তোমরা যখন মাছ কাটবা দেখবা যে মাছের মধ্যে একটা সাইডে আছে অনেক কিছু ফুসফুস আছে, অনেক কিছু আছে, কিন্তু এইখানে তোমরা এত কিছু দেখতে পাচ্ছ, এইখানে জাস্ট 2-1টা নিউক্লিয়াস আছে, এই যে কয়েকটা কিছু নাড়ি ভুড়ির মতো কিছু রগ আছে, বাস এইটাই হয়ে গেল, ঠিক আছে। তার মানে এই যে জিনিসটা আছে, এই জিনিসটাকে আমরা বলতে পারি যে এর গঠন যেটা আছে, এর গঠনটা সুগঠিত না, ঠিক আছে। সো আমরা এটা সাধারণভাবে বলতেই পারি যে এই ধরনের অণুজীবের গঠনগুলো একদমই সুগঠিত হয় না। এরপর কিছু অণুজীবের কোষের কেন্দ্রিকা সুগঠিত থাকে। যেমন মনে করো আমরা যখন দেখলাম যে কিছু অণুজীব, যেমন ছত্রাকের কথা যদি আমরা বলি বা ব্যাকটেরিয়ার কথা যদি বলি, এদের নিউক্লিয়াস আছে কিন্তু বাহিরের কোনো কিছু নাই। তার মানে এটা এমন হতে পারে যে একটা মানুষ যদি তৈরি করছে, মানুষ তৈরি করার পর হাত পা, হ্যাঁ মাথা কিছুই দেয় নাই, শুধু বডিটা দিছে, এমনটাকে আমরা বলতে পারি যে শুধুমাত্র নিউক্লিয়াস বা কেন্দ্রিকা সুগঠিত আছে, বাকি কোনো কিছু সুগঠিত নাই। সো এগুলো হচ্ছে যে সাধারণত অণুজীবের কিছু উদাহরণ। সো আমরা অণুজীব জিনিসটা কি বুঝতে পারছি কিনা, যে অণুজীব আমরা বেসিক্যালি যদি সাধারণভাবে দেখি যে অণুজীব কাকে বলে, অণুজীব একটা সাধারণ একটা জিনিস যেটা কি খালি চোখে দেখা যায় না। অণুজীব হলো এমন একটা জিনিস যেটা খালি চোখে দেখা যায় না, এবং অণুজীবের যে তোমার হচ্ছে যে গঠনগুলো আছে বা যে ধরনগুলো আছে সেগুলো আমরা দেখলাম যে এগুলা খুবই, কোষের গঠন খুবই সাধারণ, অণুবীক্ষণ যন্ত্র ছাড়া দেখা যায় না। তারপর হচ্ছে যে প্রাথমিক জীব হিসাবে কাজ করে, তার মানে হচ্ছে যে ওই জিনিসটার থেকে অন্য জিনিসের সৃষ্টি হয়। তারপরে হচ্ছে যে এদের কেন্দ্রিকা সুগঠিত নয় বা নিউক্লিয়াস সুগঠিত থাকে না, আর কিছু কিছু ক্ষেত্রে এটার কেন্দ্রিকা বা নিউক্লিয়াস সুগঠিত থাকে। এইটা সো আমরা এইটা বুঝতে পারছি, হ্যাঁ কে কে বুঝতে পারছি? আমার কিডনি দিয়ে আইফোন নেওয়া যাবে না এই স্বপ্ন দেখিও না, আমার এমনিতে একটা কিডনি, হ্যাঁ আমার একটা কিডনিতে হার্ট অ্যাটাক করে আমার ওই কিডনিটা অসুস্থ আছে। সো বাকি কিডনির উপর কুদৃষ্টি কারো দেওয়া যাবে না, ঠিক আছে। ওকে, সো এখন দেখো আমরা কোন জিনিসটার উপর একটু পড়াশোনা করবো। সো আমরা অণুজীবটা মোটামুটি দেখলাম যে অণুজীব জিনিসটা কি। এখন যদি আমরা দেখি যে আমাদের অণুজীবের রাজ্যসমূহ, অণুজীবকে বেসিক্যালি 3টা ভাগে ভাগ করা হয়। অণুজীবকে 3টা ভাগে ভাগ করা হয়। একটা ভাগ হচ্ছে, আমরা অণুজীবকে যদি 3 ভাগে ভাগ করি তাহলে এটা আসে এই রকম। তো ফার্স্ট হচ্ছে যে অ্যাকারিওটা বা এককোষী, আর দ্বিতীয়টা হচ্ছে যে প্র্যাকারিওটা, আর তৃতীয়টা হচ্ছে যে ইউক্যারিওটা বা প্রকৃত কোষী। তার মানে এইখানে একটা জিনিস তোমরা নাম শুনেই বুঝতে পারতেছো, যদি বাংলাটা আমরা দেখি যে এককোষীয় ইংরেজি কি, অ্যাকাইরিওটা। সো অ্যাকাইরিওটা মানে হচ্ছে এককোষীয়, যার দেহে মানে যেটা শুধুমাত্র একটা কোষই থাকবে, একটা কোষ নিয়েই তার দেহটা গঠন হবে, সেটাকে আমরা বলবো
যে অ্যাকাইরিওটা। যেমন হচ্ছে ভাইরাস, যদি আমরা করোনাকে দেখি, করোনা ভাইরাসটা কিরকম? করোনা ভাইরাস হচ্ছে এইরকম একটা জিনিস, হ্যাঁ, এই মাথায় কিছু জিনিস আছে, এর মাথায় হচ্ছে যে এইরকম সূর্যের মতো একটা, বা এরকম মাথায় কিছু একটা আছে, আর মাঝখানে জাস্ট একটা ক্ষতিকারক নিউক্লিয়াস আছে। সো করোনা যে জিনিসটা দেখবো সেটাও কিন্তু একটা অ্যাকাইরিওটা বা এককোষীয় ভাইরাস। সো করোনাও কিন্তু একটা এককোষীয় ভাইরাস। সো এই যে জিনিসগুলো আছে, যেটা শুধুমাত্র একটা, সেটা কোষের কোনো গঠন নেই, জাস্ট একটা কোষ দিয়েই ওটাকে গঠন করা হয়েছে, হ্যাঁ, সেটাকে আমরা বলবো যে অ্যাকাইরিওটা। আর এই ধরনের জিনিস অণুবীক্ষণ যন্ত্র ছাড়া কোনোভাবেই আমরা দেখতে পাই না, ঠিক আছে? এটাকে আমরা বলবো অ্যাকাইরিওটা। আর হচ্ছে যে প্রোকাইরিওটা। প্রোকাইরিওটা মানে হচ্ছে আদিকোষী। আদিকোষী বলতে আমরা অলরেডি আমরা বলছি যে আমরা হচ্ছে সাধারণ মানুষ। তো আমরা সাধারণ মানুষগুলা কার মাধ্যমে আসছি? আমার বাবা, আমি কার মাধ্যমে আসছে? আমার বাবার মাধ্যমে। আমার বাবা কার মাধ্যমে আসছে? আমার দাদুর মাধ্যমে। আমার দাদু কার মাধ্যমে আসছে? আমার দাদুর বাবার মাধ্যমে। এরকম করে আসছে। তার মানে আদি, আমি যদি বলি আমার আদি পুরুষকে, আমি বলবো আমার দাদু, বা তার আগে যে আসে সে। সো এইরকম করে আমরা যদি প্রোকাইরিওটা যে জিনিসটা আছে সেটা হচ্ছে আদিকোষী। এই ধরনের অণুজীবের কোষের কেন্দ্রিকিয়া সুগঠিত থাকে না। তার মানে তোমার হচ্ছে যে এই যে আদিকোষ যেটা আছে, আদিকোষটা একটা সাধারণ একটা কোষের মতো, কিন্তু এটা সুগঠিত না। আমরা যদি ব্যাকটেরিয়াকে দেখি, ব্যাকটেরিয়া কিন্তু, এই যে ব্যাকটেরিয়াকে দেখলাম, ব্যাকটেরিয়ার কোষ আছে, ব্যাকটেরিয়ার কোষ আছে, কিন্তু ব্যাকটেরিয়ার কোষটা সুগঠিত না। আমরা যদি মুরগির ডিম আর দেখি, মুরগির ডিমটা হচ্ছে এইরকম, এই উপরে একটা কি আছে, উপরে একটা আবরণ আছে, তারপর সাদা সাদা একটা আবরণ আছে, এবং মাঝখানে নিউক্লিয়াস আছে। কিন্তু আমরা ব্যাকটেরিয়াকে দেখলাম কি, জাস্ট এইরকম একটা লাল একটা বিন্দু দেখলাম, যে এটাই হচ্ছে যে তার কোষ। তার মানে এই কোষ আর এই কোষের মধ্যে অনেক পার্থক্য আছে। এই কোষ দেখো সুসংগঠিত, এটাতে প্রাচীর আছে, এটাতে অনেক কিছু পদার্থ আছে, এবং নিউক্লিয়াসটা সুগঠিত। কিন্তু এইখানে জাস্ট একটা নিউক্লিয়াস আছে, আর অন্যান্য কিছুই নাই, কোনো কোষ প্রাচীর নাই, এবং তেমন কিছুই নাই। সো আমরা এটাকে বলতে পারি যে এটা একটা আদিকোষ। তো আদিকোষ কি? আদিকোষ আমরা বলতে পারি ব্যাকটেরিয়া। ব্যাকটেরিয়ার ফলে অনেক কিছু হতে পারে। সো এটাও আমরা সামনে অ্যাকচুয়ালি পড়বো যে প্রোকাইরিওটা কি। সো প্রোকাইরিওটা হচ্ছে যে এই ধরনের অণুজীবের কোষের গঠন সুগঠিত না, বা একদম সুগঠিত থাকে না, যেমন হচ্ছে যে ব্যাকটেরিয়া, ঠিক আছে? আর অ্যাকাইরিওটা কি? অ্যাকাইরিওটা হচ্ছে এককোষী। এটার কোষের তেমন কোনো গঠন নাই, শুধুমাত্র অণুবীক্ষণ যন্ত্রের মাধ্যমে এই জিনিসটাকে আমরা দেখতে পাই, সেটাকে আমরা বলবো যে অ্যাকাইরিওটা। আর শেষে আসো একটা সব থেকে গুরুত্বপূর্ণ এবং বড় একটা জিনিস, সেটার নাম হচ্ছে যে ইউক্যারিওটা বা প্রকৃত কোষী, যাদের কোষ আছে। সো আমরা যদি একটা ছত্রাককে দেখি, দেখো ছত্রাককে যদি আমরা একটা দেখি, সো ছত্রাক এই মূলত এই রকমের হয়। সো এই রকমের একটা ছত্রাক হয়, তাই না? সো ছত্রাক বেসিক্যালি এই রকমের হয়। ছত্রাক মোটামুটি আমরা বড় চোখে দেখতে পারি, ছত্রাকের অনেক বড় কোষ আছে। সো এই যে কোষগুলো আছে এবং সব জিনিসপাতিগুলো আছে, সো এগুলাকে আমরা বলবো যে এটা একটা সুগঠিত, বা এটা নিউক্লিয়াসটা সুগঠিত, এবং এটার মাধ্যমে অনেক বড় একটা জীব আছে, ঠিক আছে? সো আমরা এটাকে বলতে পারবো ইউক্যারিওটা বা প্রকৃত কোষী, বা হ্যাঁ এর একটা কোষ আছে। যেমন শৈবাল, ছত্রাক, শৈবালকে আমরা খালি চোখে দেখতে পারি, রাইট? শৈবাল চোখে দেখতে পারি, ছত্রাক খালি চোখে দেখতে পারি। তারপরে হচ্ছে যে প্রোটোজোয়া। প্রোটোজোয়া হচ্ছে যে পানিতে এক ধরনের থাকে, পানির যে কাঠের সঙ্গে লেগে থাকে এমন একটা জিনিস, সেটাকে আমরা বলবো যে প্রোটোজোয়া। সো এই ধরনের জিনিসগুলো আমরা সাধারণত এই যে ইউক্যারিওটা বা প্রকৃত কোষী যারা আছে, তাদের সাধারণত আমরা খালি চোখে দেখতে পাই। অনেক ক্ষেত্রে দেখতে পাই না, বাট খালি চোখে বেশিরভাগ ক্ষেত্রে গিয়ে দেখা যায়, এবং এগুলার কোষগুলোকে সুগঠিত থাকে, বা এগুলোর কোষ সুগঠিত থাকে। এগুলো যদি আমরা একটু সাধারণভাবে বিশ্লেষণ করি, এই তিনটা অণুজীবের রাজ্য। অণুজীবের রাজ্য কয়টা? অণুজীবের রাজ্য কয়টা? অণুজীবের রাজ্য হচ্ছে তিনটা। কি কি? অ্যাকাইরিওটা, প্রোকাইরিওটা আর ইউক্যারিওটা। তার মানে হচ্ছে যে অকোষীয়, আদিকোষীয় এবং প্রকৃত কোষী, ঠিক আছে? সো এককোষী কি? যেটা অ্যাকচুয়ালি আমাদের খালি চোখে দেখা যায় না, এবং এটার কোনো কোষই থাকে না, সেটাকে আমরা বলবো এককোষী, বা যেটার কোনো নিউক্লিয়াস থাকে না, সেটাকে আমরা বলবো এককোষী। এরপর আমরা কি বলবো? আদিকোষী। এটা নিউক্লিয়াস থাকে কিন্তু সুগঠিত থাকে না, নিউক্লিয়াস থাকে কিন্তু সুগঠিত থাকে না, এবং অণুবীক্ষণ যন্ত্রের সাহায্যে এগুলোকে দেখতে হয়, সেটাকে আমরা কি বলবো? সেগুলোকে বলবো আমরা আদিকোষী, এবং এটাকে আমরা একটা করে উদাহরণের সঙ্গেও লিখবো। তারপরে চলে আসো ইউক্যারিওটা, ঠিক আছে, বা প্রকৃত কোষী, যাদের একটা সুসংগঠিত প্রকৃত কোষ আছে, তাদেরকে আমরা বলবো কি? প্রকৃত কোষী। এবং
এটার আমরা একটা উদাহরণ দিব যে শৈবাল, ছত্রাক, প্রোটোজোয়া, এবং এগুলোকে আমরা অনেক ক্ষেত্রে খালি চোখে দেখতে পারি, যেমন ছত্রাক, শৈবাল ইত্যাদিকে আমরা খালি চোখে দেখতে পারি। সো ভাইরাস এবং ব্যাকটেরিয়া, সো ভাইরাস এবং ব্যাকটেরিয়াটা নিয়ে আমরা আরেকটু দেখি, আমরা একটু সংশ্লিষ্টতা দেখি যে ভাইরাস কি আর ব্যাকটেরিয়া কি। সো আমরা অনেকেই মনে হয় ভাইরাস এবং ব্যাকটেরিয়া আসলে হচ্ছে যে একই, কিন্তু ভাইরাস এবং ব্যাকটেরিয়া কিন্তু মোটেও একই না। ওকে, সো আচ্ছা, এটার পর আমরা অবশ্যই কুইজে থাকবো, সো বি রিল্যাক্স। সো ভাইরাস এবং ব্যাকটেরিয়াটা, সো অণুজীবদের মধ্যে ভাইরাস এবং ব্যাকটেরিয়া হচ্ছে যে দুইটা গুরুত্বপূর্ণ জীব। অণুজীবদের মধ্যে কোন দুইটা জীব সব থেকে বেশি গুরুত্বপূর্ণ? এক হচ্ছে ভাইরাস আর একটা হচ্ছে যে ব্যাকটেরিয়া, ঠিক আছে? একটা হচ্ছে ভাইরাস আর একটা হচ্ছে ব্যাকটেরিয়া। সো ভাইরাস এবং ব্যাকটেরিয়া হচ্ছে যে অণুজীবের মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ দুইটা জীব। তোমরা যখন আরও সামনের ক্লাসে যাবা, ভাইরাস এবং ব্যাকটেরিয়াকে নিয়ে আলাদা আলাদা অধ্যায়ও থাকবে, সো ওই অধ্যায়গুলোকেও তোমরা পড়াশোনা করতে পারবা। সো দেখো, আমাদের অণুজীবদের মধ্যে ভাইরাস এবং ব্যাকটেরিয়া হচ্ছে দুটো গুরুত্বপূর্ণ জিনিস, আর এই দুইটা গুরুত্বপূর্ণ জীবকে আমরা একটু ভালোভাবে পড়াশোনা করব। সো আমরা প্রথমে ভাইরাসটা সম্পর্কে বলি যে আসলে ভাইরাস কি। সো প্রথম কথা হচ্ছে যে আমরা আগে করোনা ভাইরাসকে দেখি। অলরেডি দেখো করোনা ভাইরাসকে এখানে দিয়ে দেওয়া হয়েছে। সো করোনা ভাইরাস, সো করোনা ভাইরাস আমরা খালি চোখে দেখতে পারি। চলো করোনাকে নিয়ে আমরা কথা বলি। সো করোনাকে আমরা খালি চোখে দেখতে পারি, খালি চোখে দেখতে পারি। তো আমরা খালি চোখে দেখতে পারি না, তাই আমরা বলবো যে ভাইরাস খুবই ছোট, এতটাই ছোট যে অণুবীক্ষণ যন্ত্র ছাড়া এটাকে দেখা যায় না। অণুবীক্ষণ যন্ত্র ছাড়া এটাকে দেখা যায় না। ওকে, এরপর দেখো ভাইরাসের কোষ প্রাচীর, ভাইরাসের কোষ প্রাচীর, তারপর হচ্ছে যে প্লাজমালেমা বা সাইটোপ্লাজম নেই, তাই এগুলোকে এককোষী বলা হয়। সো ভাইরাসকে কেন এককোষীয় বলা হয়? ভাইরাসের কি নাই? কোনো কোষ প্রাচীর নাই। আমি কি বলছি, এই দেখো ভাইরাসের জাস্ট একটা নিউক্লিয়াস আছে, এই দেখো ভাইরাসের জাস্ট একটা নিউক্লিয়াস আছে, এটা কিন্তু কোনো প্রাচীর নাই যে এই নিউক্লিয়াসটাকে প্রোটেক্ট করে রাখতেছে বা ধরে রাখতেছে। তো আমরা বলতে পারবো এই যে ভাইরাসটা আছে, বেসিক্যালি ভাইরাসের কোনো কোষ প্রাচীর নাই। তারপরে আমাদের প্লাজমালেমা মানে ওই যে তরল পদার্থ যেগুলো থাকে, ওই যে ডিমের মাঝখানে যেগুলো ছিল, সো এই যে তরল পদার্থগুলো আছে, তরল পদার্থ নাই, এবং সাইটোপ্লাজম নাই। সো আমরা যদি বলি যে ভাইরাসের, এই যে আমরা এমনিতেই সাধারণত দেখতে বলতে পারি যে করোনা ভাইরাসে দেখো কোনো প্রাচীর আছে যেটা তাকে প্রোটেক্ট করে রাখতেছে? সো প্রাচীর নাই। তারপরে কি আছে? কোনো ওই যে তরল পদার্থগুলো আছে যেগুলো ওই যে ডিমের কুসুমের চার সাইডে থাকে, এগুলো আছে? নাই। তারপরে হচ্ছে যে এইটাকে কোনো সাইটোপ্লাজমও নাই। সো আমরা বলতে পারি যে ভাইরাসের কোষ প্রাচীর, প্লাজমালেমা বা সাইটোপ্লাজম এগুলো কোনোটাই নাই। ওকে, এরপর চলে আসি আমরা 3 নম্বরে, যে ভাইরাস শুধুমাত্র জীবন্ত কোষের মধ্যে প্রবেশ করে সক্রিয় হয়। ভাইরাস শুধুমাত্র জীবন্ত কোনো একটা জিনিসের উপর কি করে থাকে? জীবন্ত কোনো একটা জীবের মধ্যে প্রবেশ করে সক্রিয় হয় এবং তখন তারা জেগে ওঠে। কখনো তোমরা শুনছো যে হচ্ছে যে, আচ্ছা ভাইরাসটাকে পরে মেরে ফেলিও, তোমরা কি কখনো শুনছো যে একটা মৃত মানুষের করোনা হচ্ছে যে, মৃত মানুষের যখন একটা মৃত মানুষ এখানে থাকে, সে মৃত মানুষের হচ্ছে যে মৃত মানুষকে গিয়ে করোনা ধরছে? হ্যাঁ, এমনটা কি কখনো শুনছো? করোনার কারণে মৃত্যু হতে পারে, বাট মৃত মানুষকে কখনো গিয়ে আবার কোনো একটা জীব আসবে না, ঠিক আছে? সো এই যে মনে করো মৃত জিনিস বা ভাইরাস শুধুমাত্র কি করে জীবিত মানুষের শরীরে প্রবেশ করে, বা জীবিত কোনো জিনিসের শরীরে প্রবেশ করার পর নিজে জীবিত হয়ে যায়, ঠিক আছে? নিজেই জীবিত হয়ে যায়। এটাকে আমরা বলবো যে ভাইরাস শুধুমাত্র, এই জিনিসটা আমরা একটু মনে রাখবো যে ভাইরাস শুধুমাত্র জীবিত কোষের মধ্যে প্রবেশ করে। যেমন মানুষের কোষ কি, এখন আমি হচ্ছে যে আরিফ ভাই এখন জীবিত, রাইট? তোমাদের সঙ্গে কথা যেহেতু বলছি, তো আমি জীবিতই আছি। সো দেখো এই যে আরিফ ভাইয়াকে যদি এসে এখন কোনো একটা ভাইরাস অ্যাটাক করে, তার মানে ওই ভাইরাসটা আমার শরীরে আসলে সেও জীবিত হয়ে যাবে, সেও অ্যাক্টিভ হয়ে যাবে, ঠিক আছে? সো যখন সেটা অ্যাক্টিভ হয়ে যাবে, আমরা তখন বলবো যে ভাইরাস শুধুমাত্র জীবন্ত কোষের মধ্যে, আমার শরীরে তো কোষ আছে, তাই না? তো আমার শরীরের কোষের মধ্যে সে যখন গিয়ে সংস্পর্শ নেয়, যখন দেখে যে হ্যাঁ আমার কোষ চলাচল করতেছে, তখন সে কি করে? তখন সে আমাদের ক্লাসের মধ্যে এসে, আমাদের কোষের মধ্যে এসে, আমাদের ক্লাসের মধ্যে আসতে পারবে না, সরি, কারণ আমরা ডিজিটালি ক্লাস নিচ্ছি। সো আমরা কি করব? আমরা জাস্ট আমাদের শরীরে এসে, আমাদের একদম জীবিত কোষের মধ্যে এসে সে যখন কি করে দেয়, চলে আসে, তখন সে নিজেও জীবিত হয়ে যায়। সো আমরা বলতে পারি যে হচ্ছে যে ভাইরাস শুধুমাত্র
জীবন্ত কোষের মধ্যে প্রবেশ করে সক্রিয় হয় এবং তখন তারা জীবিত হয়ে ওঠে। জীবন্ত কোষের মধ্যে আসে এবং সে কি করে থাকে, জীবিত হয়ে ওঠে। এরপর দেখো ভাইরাস মানবদেহে নানা রোগ সৃষ্টি করে। ভাইরাস মানবদেহে নানা ধরনের রোগ সৃষ্টি করে, যেমন অলরেডি গাইস ইউ নো যে করোনা, ঠিক আছে। সো নানা ধরনের রোগ সৃষ্টি করে, যেমন কি কি, বসন্ত, হাম, সর্দি, সর্দিও কিন্তু ভাইরাসের কারণে হয়ে থাকে। তারপর ইনফ্লুয়েঞ্জা, এগুলা কার জন্য হয়, ভাইরাসের জন্য হয়। এরা কার জন্য হয়, ভাইরাসের জন্যই বেসিক্যালি হয়ে থাকে। সো আমরা বলতে পারি যে ভাইরাস মানবদেহে নানা ধরনের রোগ সৃষ্টি করে। ভাইরাস কি কি করে, ভাইরাস বেসিক্যালি মানবদেহে নানান ধরনের রোগ সৃষ্টি করে এবং এই নানান ধরনের যে রোগগুলা সৃষ্টি করছে সেগুলা আমাদের এখানে বলা আছে যে বসন্ত, হাম, সর্দি, ইনফ্লুয়েঞ্জা, এবং চাইলে সামনে আমরা করোনাও লিখে দিতে পারি। ওকে, সো এইটা হলো ভাইরাসের কাজ। সো ভাইরাসের মূলত কি কি কাজ করে, বা ভাইরাসের আমরা কিভাবে বুঝবো যে এটা একটা ভাইরাস। ভাইরাস বেসিক্যালি খুবই ছোট, অণুবীক্ষণ যন্ত্র ছাড়া দেখা যায় না, এক। দ্বিতীয় হচ্ছে যে আমাদের ভাইরাসের কোষপ্রাচীর, প্লাজমালেমা বা সাইটোপ্লাজম নেই। এটা আমি অলরেডি তোমাদেরকে জানাইলাম যে ভাইরাসের কোষপ্রাচীর, প্লাজমালেমা বা সাইটোপ্লাজম কোনোটাই নেই। এরপর দেখো ভাইরাস শুধুমাত্র জীবন্ত কোষে, ভাইরাস কখনো মৃত কোনো কোষের মধ্যে যায় না, বা মৃত কোনো মানুষ বা মৃত কোষ। ভাইরাস অবশ্যই জীব, ঠিক আছে। অনেক একজন লিখছো, কে লিখছো, রিহা আই থিঙ্ক, যে হচ্ছে যে বসন্ত, জলাতঙ্ক এগুলো হচ্ছে যে ভাইরাস বা ব্যাকটেরিয়াজনিত রোগ, অবশ্যই। সো এই যে ভাইরাস কি করে, ভাইরাস শুধুমাত্র জীবন্ত কোষের মধ্যে গিয়ে, জীবন্ত কোষে গিয়েই সে নিজে জীবিত হয়ে ওঠে। আর এরপর চলে আসো, ভাইরাস মানবদেহে নানা রোগ সৃষ্টি করে, যেমন বসন্ত, হাম, সর্দি, ইনফ্লুয়েঞ্জা। সো এই কয়েকটা পয়েন্ট আমাকে মনে রাখা অনেক বেশি জরুরি, কারণ তোমাদের পরীক্ষায় ভাইরাস এবং ব্যাকটেরিয়া সম্পর্কে প্রশ্ন 100% থাকবেই, 100% থাকবে। সো আমাদেরকে এটা অনেক ভালোভাবে বুঝতে হবে। সো আমরা এতটুকু জিনিস, আমরা ভাইরাস সম্পর্কে যতটুকু জানলাম, এখন যদি কেউ তোমাকে ভাইরাস সম্পর্কে কোনো কিছু জিজ্ঞাসা করে, তোমরা কি বলতে পারবা? ভাইরাস সম্পর্কে কেউ যদি কোনো প্রশ্ন করে বলতে পারবা কি না, আমাকে জানাই দাও। ইয়েস, অবশ্যই ভাইরাস জীব। সো আই থিঙ্ক আমরা হচ্ছে যে ভাইরাস জিনিসটা একটু মোটামুটি ভালোভাবে বুঝতে পারছি ভাইরাসটা কি আসলে। সো এখন আমরা একটা ছোট্ট একটা কুইজ খেলব, ঠিক আছে। কে বলতেছে আরিফ স্যার ডেড? নো, আমি কথা বলতেছি, যে মানুষ কথা বলতে পারে সে কখনো মৃত না। তো দেখো একটা ছোট্ট একটা এমসিকিউ আছে। এমসিকিউটা হচ্ছে যে নিম্ন শ্রেণীর জীবের মধ্যে কোনটি অন্তর্ভুক্ত নয়। সো তোমরা অনেকক্ষণ থেকে কুইজ চাচ্ছিলা, সো হিয়ার ইজ দ্য পার্ট। কুইজ অলরেডি চলে আসছে। এখন আমি তোমাদেরকে এই কুইজের অ্যান্সারটা আমি তোমাদের কাছে চাই, যে নিম্ন শ্রেণীর জীবের মধ্যে বা অণুজীবের মধ্যে অন্তর্ভুক্ত নয় কোনটি, অন্তর্ভুক্ত নয় কোনটি, এইটা তোমরা আমাকে জানাবা যে কোনটা অন্তর্ভুক্ত নয়। এইটা আমাকে তোমরা সবাই জানাই দিবা। তোমাদের অ্যান্সার দেখো, তোমাদের কাছে একটা পোল চলে যাবে, তোমাদেরকে অ্যান্সার দিতে হবে যে নিচের কোনটি কি নয়। বলো তো, নিচের কোনটি নিম্ন শ্রেণীর জীবের মধ্যে অন্তর্ভুক্ত নয়, মানে হচ্ছে অণুজীব বা নিম্ন শ্রেণীর জীব নয়, কোনটা কোনটা? তোমরা প্রশ্ন ফাঁস করা যাবে না, আমি তোমাদেরকে পোল দিয়ে দিছি, কিছুক্ষণের মধ্যেই পোল তোমাদের কাছে চলে যাবে। ওকে, সো তোমরা পোলের মধ্যে অ্যান্সারটা দিয়ে দাও। সো আমি একটু দেখি এ নাম্বার বলা আছে ভাইরাস। সো ভাইরাস কি? ভাইরাস খালি চোখে দেখা যায় না, অণুবীক্ষণ যন্ত্র দিয়ে মাধ্যমে দেখতে হয়। তারপরে তার কি নিউক্লিয়াস সুসংগঠিত না, সে কি এককোষী। ওকে, তার মানে আমরা বলতে পারি ভাইরাস একটা অণুজীব। যদি অণুজীব হয় তার মানে এটা নিম্ন শ্রেণীর জীব, অবশ্যই একটা নিম্ন শ্রেণীর জীব। তার মানে ভাইরাস একটা নিম্ন শ্রেণীর জীব, কিন্তু আমাদের এখানে বলছে অন্তর্ভুক্ত নয়। তারপর শৈবাল, শৈবালকে আমরা অলরেডি দেখছি যে শৈবালের সুসংগঠিত কোষ আছে, বাট কিছু কিছু ক্ষেত্রে এটাকে চোখে যখন দেখা যায় না, শৈবাল একটা কি প্রকৃত কোষী একটা হচ্ছে যে উদ্ভিদ, অণুজীব। সো শৈবালও হচ্ছে এইটা, অ্যামিবাও হচ্ছে যে সেম। সো মানুষ কিন্তু একটা একদম সুসংগঠিত লোক, যার নিউক্লিয়াস থেকে শুরু করে সব কিছুই ঠিক আছে। তো আমরা সাধারণভাবে বলতে পারবো নিম্ন শ্রেণীর জিনিস মানুষ নয়, বা নিম্ন শ্রেণীর জীব মানুষ নয়।
ওকে, সো এটা একটা ছোট্ট একটা প্রশ্ন ছিল। এখন তোমাদের কাছে আর একটা প্রশ্ন, কেউ অ্যান্সার আগে ফাঁস করবা না, কেউ অ্যান্সার আগে ফাঁস করবা না। আমি চাই তোমরা সবাই এটাতে পার্টিসিপেট করো যে এইটার অ্যান্সার ঠিক আছে কি না। সো এমসিকিউ নাম্বার 2, যে ভাইরাস কি ধরনের জীব? এককোষী, অণুজীব, বহুকোষী নাকি অণুবীক্ষণ যন্ত্রের সাহায্যে দেখা যায় না? ভাইরাস কি ধরনের জীব অ্যাকচুয়ালি? সো এইখানে তোমাদেরকে বলে দেই যে একটা জিনিস, এখানে কিন্তু দুইটা অ্যান্সার কারেক্ট হতে পারে। তো ভাইরাস কিন্তু একটা অণুজীব, ভাইরাস কিন্তু একটা অণুজীব, কিন্তু সাথে সাথে এটা হচ্ছে যে আরও একটা জিনিস কি, এটা হচ্ছে যে, আচ্ছা আগে তোমাদের অ্যান্সারটা আসুক, আমরা ভাইরাস নিয়ে পড়াশোনা করছি, ঠিক আছে। ভাইরাস কি জীবিত নাকি জড় পদার্থ? না, তোমার হচ্ছে যে ভাইরাস কিন্তু কি নয়, ভাইরাস জড় পদার্থ নয়, কারণ জড় পদার্থের কি করতে বংশ বিস্তারের ক্ষমতা থাকে না, অবশ্যই জীবের বংশ বিস্তারের ক্ষমতা থাকে। সো ভাইরাসকে যদি আমরা দেখি, ভাইরাস কি একটার পর একটা কি করে থাকে, বংশ বিস্তার করতে পারে, ঠিক আছে, একজনের শরীরের থেকে আরেকজনের শরীরে সংক্রমণ করতে পারে। তার মানে অবশ্যই ভাইরাস কি, ভাইরাস হচ্ছে একটা জীব। ওকে, সো তোমাদের কাছে কি অনেকে অনেকে দেখছি ডি নাম্বার অ্যান্সার দিছে যে অণুবীক্ষণ যন্ত্রের সাহায্যে দেখা যায় না। ভাইরাসকে অণুবীক্ষণ যন্ত্রের সাহায্যে দেখা যায় না? ও অণুবীক্ষণ যন্ত্রের সাহায্যে সব দেখা যায়। সি অর জাভা, জাভা জাভা। ওকে, সো আমরা এটা বলতে পারি যে অ্যান্সার ইজ 1 and 2, দুইটাই হবে অ্যান্সার অ্যাকচুয়ালি। ভাইরাস একটা অণুজীব এবং তার সাথে সাথে একটা এককোষী অণুজীব, ভাইরাস একটা এককোষী অণুজীব। সো এটা তোমাদের জন্য সব কিছুই ফুল মার্ক। ওকে, তোমাদের জন্য সবই ফুল মার্ক, 1 এবং 2 দুইটাই হবে। সো যারা সি এবং ডি দেখাইছো যে এটা একটা বহুকোষী, বহুকোষী নামে কোনো একটা জিনিস আমরা পড়ি নাই, মানুষ কিন্তু বহুকোষী। সো এরপর দেখো অণুবীক্ষণ যন্ত্রের সাহায্যে দেখা যায় না, ভাইরাসকে অণুবীক্ষণ যন্ত্রের সাহায্যে দেখা যাবে না এমন মনে হইলো? সি এবং ডি যারা যারা হচ্ছে যে চয়েস করছো, তাদের সাথে হ্যাভ এ কাপ অফ ট্রি, আমি তাদের সঙ্গে 1 কাপ চা খেতে চাই। আর হচ্ছে যে এইটা দেখো যে এককোষী এবং অণুজীব, এই দুইটা হবে। সো এই দুইটার মধ্যে যে কোনো একটা দিলে তোমাকে কমন মার্ক দিয়ে দিবে। ওয়ান্স মোর, রাইট? সো আমরা ওয়ান্স মোর একটু পরে দেখবো। ভাইরাস সম্পর্কে তো একটু পড়াশোনা করলাম, এখন আমরা পড়বো একটু ব্যাকটেরিয়া নিয়ে, যে আসলে ব্যাকটেরিয়া জিনিসটা কি, ব্যাকটেরিয়াটা কীরকম, ঠিক আছে। সো ব্যাকটেরিয়ার জন্য আমরা ছোট্ট একটা জিনিস দেখি, যে আসলে ভাইরাসটা দেখলাম যে ভাইরাসের কি, ভাইরাসের অনেকগুলো তুলনামূলকভাবে কিছু কিছু জিনিস আমরা দেখলাম। সো দেখো এখন আমরা পড়বো ব্যাকটেরিয়া নিয়ে। এখন ব্যাকটেরিয়া জিনিসটা আসলে আবার কি, ব্যাকটেরিয়াটা আমাদের কিভাবে কাজে লাগে। সো ব্যাকটেরিয়া আমরা অলরেডি দেখলাম 3D মডেলে যে ব্যাকটেরিয়াটা অ্যাকচুয়ালি কেমন। সো ব্যাকটেরিয়াটা বেসিক্যালি আমাদের হচ্ছে যে এটাও একটা এককোষী অণুজীব, তার মানে এটাকে ব্যাকটেরিয়া হচ্ছে যে একটা এককোষী অণুজীব, এবং কিছু ব্যাকটেরিয়া মানবদেহে রোগ সৃষ্টি করতে পারে, তবে অনেক ব্যাকটেরিয়া উপকারীও। আমাদের অনেক অনেক ব্যাকটেরিয়া আছে যেসব ব্যাকটেরিয়া তোমার হচ্ছে ক্ষতিকারক কিছু ব্যাকটেরিয়াকে মেরে ফেলতে সাহায্য করে। এমনও কিছু ব্যাকটেরিয়া আছে যে সকল ব্যাকটেরিয়া ক্ষতিকারক কিছু ছত্রাক বা ব্যাকটেরিয়াকে মেরে ফেলতে সাহায্য করে, সেগুলোকে আমরা বলতে পারি উপকারী। এবং মানবদেহে ব্যাকটেরিয়ার ফলে অনেক ধরনের রোগ সৃষ্টি হয়ে থাকে, যেমন কি তোমার হচ্ছে যে আমাশা, তারপরে হচ্ছে যে ডায়রিয়া, পেটের যে বিশেষ করে ব্যাকটেরিয়া কোথায় থাকে, ব্যাকটেরিয়া বিশেষ করে খাবার বা নরম বা টেস্টি কোনো জায়গায় থাকে অ্যাকচুয়ালি। ব্যাকটেরিয়া আমার মতো, ব্যাকটেরিয়ার অ্যাকচুয়ালি আরিফ ভাইয়ের মতো একটু মিষ্টি খাবার পছন্দ, বা একটু খাবার পছন্দ, সাধারণ খাবার পছন্দ। সো এই যে ব্যাকটেরিয়া আছে, ব্যাকটেরিয়া সাধারণত এই খাবারের মধ্যে বা নরম কোনো জিনিসের মধ্যে থাকে। সো মানুষ যখনই ওটা খায়, তার মুখের মধ্যে হয়তো বা ব্যাকটেরিয়া দাঁতের মধ্যে থাকে। তুমি ভালোভাবে দেখবা, যদি তোমার কোনো সমস্যা হয়, কোথায় হয়, মুখে হয়, কানে হয়, যেসব জায়গা দিয়ে অ্যাকচুয়ালি কোনো জিনিস ঢুকে, হ্যাঁ, নাকে বা তোমার হচ্ছে যে পেটের মধ্যে সমস্যাটা হয়। তো পেটের মধ্যে যেসব সমস্যা হয় তার বেশিরভাগ সমস্যাই হয় ব্যাকটেরিয়ার কারণে। সো আমরা বলতে পারি ব্যাকটেরিয়া এককোষী অণুজীব। ব্যাকটেরিয়া কি একটা এককোষী
সাথে সাথে কি একটা অণুজীব, এবং কিছু ব্যাকটেরিয়া মানবদেহের রোগ সৃষ্টি করতে পারে। তো কলেরা, ডায়রিয়া এইসব জিনিস আমাদের কার মাধ্যমে হয়ে থাকে? এই ব্যাকটেরিয়ার মাধ্যমে হয়ে থাকে। সো এইসব জিনিস মানবদেহে কি রোগ সৃষ্টি করে থাকতে পারে। তবে অনেক ব্যাকটেরিয়া আছে উপকারীও। সো এই উপকারী জিনিসটা কিভাবে কাজ করে সেটাও আমরা দেখব। যেমন আমরা যখন সার তৈরি করি, তোমরা অনেকে কীটনাশক সার দেখছো না? সো কীটনাশক সারের ক্ষেত্রে কিন্তু ছত্রাক এবং ব্যাকটেরিয়া ব্যবহার করা হয়, যেগুলা কিন্তু অনেক ভালো বা উদ্ভিদের বেড়ে উঠতে সাহায্য করে। আর উদ্ভিদ যখন বেড়ে উঠে মানুষের তখন খাবার বৃদ্ধি পায়, তাই না? সো আমাদের বলতে পারি যে কিছু কিছু ব্যাকটেরিয়া আমাদের জন্য উপকার, আর কিছু কিছু মানবদেহের রোগ সৃষ্টি করতে পারে। একদম সিম্পল পয়েন্ট। ওকে, তারপরে চলে আসো আমাদের 2 নম্বর পয়েন্ট, ব্যাকটেরিয়া বিভিন্ন আকৃতির হতে পারে। ব্যাকটেরিয়া বিভিন্ন আকৃতির হতে পারে। আমরা একটু আগে যেটা দেখলাম, এই যে এগুলো আমরা যেগুলো দেখতেছি সেগুলো কি রকম? একদম লম্বা, হ্যাঁ, বা তোমার হচ্ছে যে ব্যাসিলামের মতো দন্ডাকার, ঠিক আছে? আর বাঁকা হতে পারে, এই যে কমার মতো এরকম বাঁকাও হতে পারে ব্যাকটেরিয়া, ঠিক আছে? আবার গোলাকারও হতে পারে। সো ব্যাকটেরিয়া যে কোনো আকার হতে পারে, হ্যাঁ। সো আমরা বলতে পারো যে ব্যাকটেরিয়া বিভিন্ন আকারের হতে পারে, যেমন গোলাকার, দন্ডাকার বা বাঁকা। গোলাকার, দন্ডাকার, বাঁকা যে কোনো কিছু হতে পারে ব্যাকটেরিয়া। সো যে কোনো আকার হতে পারে এই 3টা আকারের মধ্যে। তারপর দেখো কিছু ব্যাকটেরিয়া মৃত জীব বা পচনশীল বস্তুতে। আমরা দেখো ভাইরাসের ক্ষেত্রে কি দেখছিলাম, যে ভাইরাস শুধুমাত্র জীবিত বস্তুর কাছে গিয়ে সে নিজে জীবিত হয়ে ওঠে, তাই না? কিন্তু ব্যাকটেরিয়া কি করে থাকে? ব্যাকটেরিয়ার আবার ভাইরাসের থেকে উল্টা। ভাইরাস চায় যে আমি শুধু জীবিত মানুষ বা জীবিত কোষের কাছে যাব, কিন্তু আমাদের কি, আমাদের ব্যাকটেরিয়া হচ্ছে তার উল্টা। ব্যাকটেরিয়া কথা হচ্ছে যে আমি না, আমরা ভয়েস দেখছি না যে অ্যাক্টিভ ভয়েস আর প্যাসিভ ভয়েস। অ্যাক্টিভ ভয়েস কি? অ্যাক্টিভ ভয়েস হচ্ছে সরাসরি মানুষের সঙ্গে কথা বলবো, ঠিক আছে? সরাসরি তোমার সাথে কথা বলবো। কিন্তু প্যাসিভ ভয়েস কি? আমি আরেকজনের সঙ্গে কথা বলবো, সে তোমাকে তোমার কথাটা বলে দিবে। ঠিক তেমন আমরা হচ্ছে যে কি করব, আমাদের ভাইরাসটা সরাসরি চলে যায় একদম জীবিত মানুষের কাছে, কিন্তু আমাদের ব্যাকটেরিয়াটা কি করে? আমাদের কিছু জিনিসের মধ্যে চলে যায় বা কিছু জড় বস্তুর কাছে চলে যায়, যেই সব জিনিস আমাদের হচ্ছে যে আমাদের প্রয়োজন। যেমন ব্যাকটেরিয়ার পছন্দ সবসময় জড় জিনিস, যেমন খাবার, হ্যাঁ, মিষ্টি জাতীয় খাবার, কোনো মৃত জিনিস, এই সব জিনিসে হচ্ছে যে ব্যাকটেরিয়া থাকতে বেশি পছন্দ করে। দেখো ব্যাকটেরিয়া মৃত জীব বা পচনশীল বস্তু পচাতে সাহায্য করে। তার মানে এটা বেশিরভাগ ক্ষেত্রে পচনশীল বস্তুতেই থাকে, ঠিক আছে? এরপর দেখো আবার কিছু ব্যাকটেরিয়া প্রয়োজনীয় কাজ যেমন দই তৈরি করতে, ব্যাকটেরিয়ার মাধ্যমে কিন্তু দইও তৈরি করা হয়। কিভাবে তৈরি করা হয়? দুধকে রেখে আমরা যখন দেখি যে দুধকে দধি বানানো হয় কিভাবে, সো দুধকে রাখা হয়, ওইখানে ব্যাকটেরিয়া যখন সংক্রমণ হয় তখন ওই দুধটা ব্যাকটেরিয়ার সঙ্গে কি করে আস্তে আস্তে বিক্রিয়া করে সেটাকে দধি হয়ে থাকে। সো দধিও কিন্তু আমাদের জন্য অনেক উপকারী। সো এই রকম করে যেমন দই তৈরি করতে আনুভাবিকভাবে অ্যান্টিবায়োটিক তৈরি করতে সাহায্য করে। অনেক ধরনের ঔষধ আছে যেগুলো ব্যাকটেরিয়ার মাধ্যমে সুরক্ষিত রাখা হয়। সো এই ধরনের জিনিসগুলো ব্যাকটেরিয়ার কিছু উপকারও আমাদের কাছে আছে। তো আমরা ব্যাকটেরিয়ার সাধারণ যে জিনিসগুলো আছে, একদম ব্যাকটেরিয়া হচ্ছে ছত্রাকের মতোই, কিন্তু একটু উল্টো। কোন জিনিসটা উল্টো? ছত্রাক সবসময় কি জীবিত কোষের দিকে আকৃষ্ট হয়, আর ভাইরাস হচ্ছে তোমার হচ্ছে যে ব্যাকটেরিয়া তার উল্টা। ভাইরাস হচ্ছে যে জীবিত কোষের দিকে যায়, আর আমাদের ব্যাকটেরিয়া মৃত বা পচনশীল জিনিসের দিকে আকৃষ্ট হয়, ঠিক আছে? সো আমরা এতটুকু বলতে পারি যে ব্যাকটেরিয়া হচ্ছে যে একটা এককোষী অণুজীব, এবং যেটা মানবদেহে কিছু কিছু ক্ষেত্রে কি করে থাকে? রোগ সৃষ্টি করতে পারে, আর কিছু কিছু ক্ষেত্রে আমাদের জন্য উপকারীও। তারপর দেখো ব্যাকটেরিয়া বিভিন্ন আকৃতির হতে পারে। 2 নম্বরে আকৃতি নিয়ে কথা বলবা, যে 2 নম্বর হচ্ছে যে আমাদের বিভিন্ন আকৃতির হতে পারে, যেমন হচ্ছে যে গোলাকার, হ্যাঁ, দন্ডাকার বা বাঁকা, দাড়ির মতো বা কমার মতো, ঠিক আছে? এরপর আমাদের কিছু ব্যাকটেরিয়া আছে মৃত জীব বা পচনশীল বস্তু পচাতে সাহায্য করে, আর ব্যাকটেরিয়া সবসময় মৃত জিনিসের উপর বা হচ্ছে যে জড় জিনিসের উপর একটু বেশি আকৃষ্ট হয়। সো এগুলো হচ্ছে যে আমাদের ব্যাকটেরিয়া সম্পর্কিত জিনিস। সো আমরা ব্যাকটেরিয়াটা একটু বুঝতে পারছি কি না? আচ্ছা, যার গ্রুপে জয়েন হতে প্রবলেম হচ্ছে, ক্লাসের শেষে হয়তো আমি জানাই দিব গ্রুপে কিভাবে হচ্ছে যে জয়েন হতে হবে। সো আমরা এই যে ব্যাকটেরিয়া সম্পর্কে যতটুকু বললাম, এই সাধারণ একটা জিনিসটুকু এতটুকু আমরা বুঝতে পারছি কি না একটু আমাকে জানাই দাও তো।
যে আমরা বুঝতে পারছি কি না যে ব্যাকটেরিয়া আসলে কীরকম, বা ব্যাকটেরিয়া কিসের মাধ্যমে আমরা চিনতে পারবো এটা একটা ব্যাকটেরিয়া। সো আমাদের যদি ব্যাকটেরিয়া পড়া হয়ে যায় তাহলে ব্যাকটেরিয়ার উপকারিতা এবং ক্ষতি সম্পর্কে একটু পড়াশোনা করি, যে এর উপকারিতা কি আর ক্ষতি কি। হ্যাঁ, একটা জিনিস দেখো, আমাদের ক্লাসে আমাদের হচ্ছে যে একটা সাধারণ একটা ক্লাস। সো একটা ক্লাসে আমাদের সময় থাকে 1.5 ঘন্টা। প্রথমে আমরা 10 মিনিট পরিচয়ের মতো নেই, যে আমরা পরিচিত হই, তারপরে আমরা কী করি একটু পড়াশোনা করি। এখন যদি রাত কয়টা বাজে, আমাদের এখন রাত বাজে মনে করো 9:30-র কাছাকাছি, আর আমাদের ক্লাস আছে আধা ঘন্টা। এখন আমি যদি তোমাদেরকে একটা ব্রেক দিই তাহলে এটা খুবই 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 কেমন হয়ে যায়, ঠিক আছে? তো আমরা চেষ্টা করব যে আমরা এই ব্রেকটা না চাই। ব্রেকের জায়গায় তোমরা বলো যে আরিফ ভাই আমাদের সঙ্গে গল্প করেন, আরিফ ভাই 10 মিনিট তোমাদের সঙ্গে গল্প করবে, যে আরিফ ভাই আমার সাথে আড্ডা দেন, আমি আরিফ ভাই তোমাদের সঙ্গে আড্ডা দিবে, আরিফ ভাই আমাদের সঙ্গে মারামারি করেন, আরিফ ভাই সেটা তোমাদের সাথে করবে না, ঠিক আছে? সো তোমরা ক্লাসের মধ্যেই থাকো, ব্রেক চাও কেন বলো তো? এখন আপাতত ব্রেক হবে না, ঠিক আছে? ব্রেক হবে না। তোমরা ক্লাসের মধ্যে গল্প আমার সাথে বলো যে আরিফ ভাই চলেন গল্প করি, আরিফ ভাই আছে ঠিক আছে, যে চলো করোনা ভাইরাসের গল্প শুরু করা যাক। হ্যাঁ, যে কোনো গল্প সমস্যা নাই, পড়াশোনা রিলেটেড এনিথিং আরিফ ভাইয়া আছে। বাট এখন আপাতত আমরা ব্রেক না চাই, কেমন? আমাদের আর কিছুক্ষণ ক্লাস আছে, আমি তোমাদের ক্লাসের 4-5 মিনিট আগেই ছেড়ে দিব, 4-5 মিনিট আগেই আমি তোমাদের ছেড়ে দিব, কোনো প্যারা নিও না বাবা, ওকে? তোমরা অনেকেই দেখছো যে ভাইয়া ভাইয়া ব্রেক, ভাইয়া ব্রেক, ভাইয়া ব্রেক, ভাইয়া ব্রেক। আচ্ছা, আমি কি কোনো বাইক চালাচ্ছি যে শুধু ব্রেক করব, শুধু ব্রেক করব? আমরা কিন্তু কোনো বাইক চালাচ্ছি না। সো আমরা আজকে ব্রেক না চাই, ঠিক আছে? আরিফ ভাইয়ের কথা একটু রাখো, আমরা ব্রেক না করি, ওকে? সো ওকে, তোমরা অনেকে বলছো ভাইয়া আড্ডা অ্যান্ড গল্প, বলো কি আড্ডা চাও, কি গেম চাও? হ্যাঁ, আড্ডা এবং গেম আমরা অবশ্যই খেলবো, ঠিক আছে? সো তার আগে চলো আমরা একটু পড়াশোনা রিলেটেড একটা কুইজ, আমরা ছোট্ট একটা কুইজ খেলবো। সো এই কুইজটা আমি তোমাদের সকলের পার্টিসিপেশন চাই। সো কে কে আছে আমাদের সঙ্গে? যারা যারা, আমি 10 মিনিটের মতো আমরা একটু কুইজ খেলবো পড়াশোনা রিলেটেড আমরা এখন কুইজ খেলবো ব্রেকের পরিবর্তে, ঠিক আছে? সো আমরা দেখি কীরকম করে আমরা খেলব, ঠিক আছে? সো প্রথম নাম্বার একটা প্রশ্ন থাকবে, 1 নাম্বার একটা প্রশ্ন আমি তোমাদের জন্য কুইজ সেট করতেছি, যে মনে করো আমাদের একটা জিনিস আছে, আমি একটা ছোট্ট একটা জিনিস দেখলাম, এইটাকে আমি ধরলাম এটা একটা কি, এটা একটা চকলেট না, কিন্তু এটা একটা ভাইরাস, ঠিক আছে? সো এটা একটা এটা হচ্ছে একটা ব্যাকটেরিয়া। সো এটাকে আমি যদি বলি ব্যাকটেরিয়া, সো ব্যাকটেরিয়া, সো এই ব্যাকটেরিয়াটা আমি যদি তোমাদেরকে বলি যে শোনো তো, এই যে ব্যাকটেরিয়াটা আমরা দেখতে পাচ্ছি, আর পাশাপাশি আমি একটা ছত্রাক দেখতে পাচ্ছি, আমি তার পাশাপাশি একটা ছত্রাক দেখতে পাচ্ছি, এখন এই যে ব্যাকটেরিয়া এবং ছত্রাক, সো ব্যাকটেরিয়া এবং ছত্রাকের মধ্যে আমি যদি তোমাদেরকে বলি যে তোমাদের ছোট্ট একটা কাজ, এই ছোট্ট একটা কাজ যে ব্যাকটেরিয়া এবং ছত্রাক এই দুটার মধ্যে একটা মাত্র পার্থক্য তোমরা আমাকে বলো। তোমরা একটা পার্থক্য আমাকে কি ক্লাস ডিসকাশন বক্সে লিখে দিতে পারবা? একটা পার্থক্য, জাস্ট একটা পার্থক্য ব্যাকটেরিয়া এবং ছত্রাকের মধ্যে, এটা কিন্তু আমরা দুইটাই পড়ছি। ও সরি, ভাইরাস, এটা হচ্ছে যে ছত্রাক না, এটা অ্যাকচুয়ালি ভাইরাস। আমি ভাইরাস বানাই দিচ্ছি, ওকে গোল বানাই, দাঁড়াও, ওকে আমি একটু ভাইরাস বানাই দিই, ঠিক আছে? সো ব্যাকটেরিয়া এবং ভাইরাস, এই ব্যাকটেরিয়া এবং ভাইরাসের মধ্যে তোমরা সবাই দেখি আমরা কে এই অ্যান্সারটা দিতে পারো। সো ব্যাকটেরিয়া এবং ভাইরাসের মধ্যে একটা পার্থক্য আমাকে লিখে দিবা তোমরা, একটা জাস্ট পার্থক্য, খুব বেশি না। ছত্রাক খালি চোখে দেখা যায়, ব্যাকটেরিয়া খালি চোখে দেখা যায় না। হ্যাঁ, রাফি অনেক সুন্দর একটা অ্যান্সার দিছে, অনেক সুন্দর একটা অ্যান্সার দিছে। বাট আমি এখন আবার একটু কোশ্চেনটা একটু কারেকশন করছি, যে ব্যাকটেরিয়া এককোষী, ভাইরাসও কিন্তু এককোষী। হ্যাঁ, আচ্ছা, ছত্রাক খালি চোখে দেখা যায়, হ্যাঁ ঠিক আছে, ছত্রাক অ্যাকচুয়ালি খালি চোখে দেখা যায়, বাট ব্যাকটেরিয়া দেখা যায় না। তো আমরা প্রথমে ছত্রাক আর হচ্ছে যে দিছিলাম
প্রথমে ছত্রাক আর ব্যাকটেরিয়া দিছিলাম, এখন আমরা ব্যাকটেরিয়া এবং ভাইরাস সম্পর্কে সাধারণ একটা পার্থক্য আমি তোমাদের কাছে জানতে চাই। ব্যাকটেরিয়া এককোষী, ভাইরাস বহুকোষী। না, ভাইরাসও এককোষী বাবা, ভাইরাসও কিন্তু এককোষী বা আদিকোষী। ওকে, সো এরপর ভাইরাস ব্যাকটেরিয়ার যারা ইয়াস কি জানি লিখছে, আই থিঙ্ক আমি দেখতে পাই নাই। সো একজন লিখছে যে একটা হচ্ছে যে এককোষী জীবের অন্তর্ভুক্ত, ব্যাকটেরিয়া হচ্ছে যে কি মৃত জীবের প্রতি আকৃষ্ট বেশি হয়, অন্যদিকে তোমার হচ্ছে যে আমাদের ভাইরাস সেটা হচ্ছে জীবিত কোষের দিকে বেশি আকৃষ্ট হয়। ওকে, এরপর দেখি ভাইরাস সো ডেঞ্জারাস, বাট ব্যাকটেরিয়া তোমার যদি পেট খারাপ হয় বা ডায়রিয়া হয়ে যায় সেটাও কিন্তু সো ডেঞ্জারাস। ওকে, পরে বলবা যে ভাইয়া এক বেলা খাই 3 বেলা গিয়ে ওয়াশরুমে কাটাতে হয়, দিস ইজ সো ডেঞ্জারাস থিং। ওকে, তোমরা অনেকেই দেখি অনেক সুন্দর করে লিখছো যে ভাইরাস জীবিত কোষের দিকে, দ্যাটস নাইস, বাহ, তার মানে তোমরা একটু হলেও তো ভালো করে মনোযোগ দিয়ে এটা পড়ছো, দ্যাটস গুড। ভাইরাস আরও বেশি ডেঞ্জারাস। আচ্ছা, সো এই যে আমাদের ভাইরাস এবং ব্যাকটেরিয়া যে জিনিসটা আছে, সো এটার একটা দেখি আমাদের উপকারিতা এবং ক্ষতির দিকটা আসলে দেখি যে আমাদের ব্যাকটেরিয়ার ফলে বেসিক্যালি কি কি উপকার হয় এবং কি কি ক্ষতি হয়, এটা একটু আমরা দেখে নিই কেমন, এরপরে না হয় আমরা গল্প করব। সো ভাইরাসের উপকারিতা এবং ক্ষতিটা আমরা একটু দেখি। সো অণুজীবের উপকারিতা অনেক। অণুজীব কি? অণুজীব বেসিক্যালি একটা ব্যাকটেরিয়ার অনেক উপকারিতা আছে। সো তার মধ্যে একটা হচ্ছে যে ব্যাকটেরিয়া মৃত প্রাণী বা উদ্ভিদ পচাতে সাহায্য করে। এখন জিনিস একটা দেখো, তোমার কাছে পরিবেশ রক্ষার ক্ষেত্রে ব্যাকটেরিয়ার কিন্তু অনেক 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 বেশি অবদান আছে। ধরো একটা এখন তোমার কৃষি জমি, তোমার কাছে জমি আছে, তোমার মনে করো একটা জমি আছে, এরকম একটা জমি আছে, তো জমিতে তুমি ধান চাষ করছো, জমিতে কি চাষ করছো? তুমি ধান চাষ করছো। তো ধান চাষ করার পর তুমি যখন দেখবা যে ওই যে জমিটা আছে, তুমি এখন ধান কাটলা, ধান কাটার পর যে অবশিষ্ট জিনিসগুলো থাকে, এই জিনিসগুলো কিন্তু আর বাঁচে না, এগুলো কিন্তু মারা যায়। আর এই মারা যাওয়ার জিনিসগুলো বা এই যে আলাদা যে জিনিসগুলো আছে, এগুলো যদি না পচতো তাহলে জমিতে কি সার হইতো? জমিতে কিন্তু সার হইতো না। এরপর হচ্ছে যে দেখো একটা মৃতদেহ, একটা মানুষের মৃতদেহ, এখন মনে করো কেউ একজন মারা গেছে, তাকে যদি আমরা কবরে শোয়াই রাখি, কবরে সাপোজ শোয়াইলাম, তাকে যদি ছত্রাক এবং ভাইরাস ব্যাকটেরিয়া যদি তাকে খেয়ে যদি একদম নষ্ট করে না দিত, তাহলে পরবর্তীতে ওই যে জায়গাটা আছে, ওই জায়গাটা বা যে জায়গাটা আছে যেখানে মানুষটাকে শোয়াই রাখা হয়েছে বা মৃত মানুষটাকে রাখা হয়েছে বা মৃত জীবটাকে রাখা হয়েছে, সেটা ওই অবস্থাতেই থাকতো। তো এমন অবস্থায় যদি থাকতো, ব্যাকটেরিয়ার ভাইরাস যদি না থাকতো, পৃথিবীতে যে জীবগুলো মারা যায় এই জীবগুলাকে সবগুলা কিন্তু পচতো না, কোনো জিনিসে পচতো না। আর কোনো জিনিস যদি না পচতো তাহলে ওই জিনিসগুলো দিয়ে পৃথিবী ভর্তি হয়ে যেত। তার মানে আমরা কি চাই যে যতগুলো কুকুর, শিয়াল, মানুষ, পশু, পাখি সবগুলো মারা যাওয়া জিনিস যদি একদিকে থাকে, আর যদি কোনো জিনিস না পচে, তাহলে এটা কিন্তু খুবই একটা দুশ্চিন্তার কারণ হবে। কারণ মনে করো মানুষ মরতেছে, অনেক অনেক জিনিস মরতেছে। সো এই জিনিসগুলো যদি মারা যায় আর আমরা যদি মাটিতে পুঁতে দেখি এবং এই জিনিসগুলো যদি না পচে যায়, এই জিনিসগুলো যদি না নষ্ট হয়ে যায়, তাহলে সামনের দিনে হয়তো বা এতদিন মানুষ থাকতো না। কারণ হচ্ছে যে ওই জিনিসগুলো এমন কোনো এই পৃথিবীতে মাটিই থাকতো না এরকম করে। সো ভাইরাস এবং ব্যাকটেরিয়া মৃত প্রাণী বা উদ্ভিদ পচাতে সাহায্য করে, যেটা অনেক বড় একটা উপকার। হ্যাঁ, এইসব অণুজীবের উপকার। এরপর দেখো মাটিতে নাইট্রোজেন সংযোজন করে। এই মাটিতে উদ্ভিদকে বেঁচে রাখার জন্য একটা সবথেকে গুরুত্বপূর্ণ একটা জিনিস হচ্ছে নাইট্রোজেন। ওকে, সো আমাদের এই যে ইয়াটা আছে, আমাদের এই যে ব্যাকটেরিয়া আছে, ব্যাকটেরিয়া মূলত আমাদেরকে কি করতে, আমাদের মাটিতে নাইট্রোজেন কি করার জন্য, সংযোজন করতে সাহায্য করে। আর নাইট্রোজেন যদি না থাকতো তাহলে গাছপালা এসব খাদ্য উৎপাদন করতে পারতো না। আর খাদ্য উৎপাদন যদি করতে না পারে তাহলে কি গাছপালা বেঁচে থাকতো? খাদ্য উৎপাদন যদি করতে না পারে তাহলে গাছপালা কোনোভাবেই বেঁচে থাকতো না। আর গাছপালা যদি বেঁচে না থাকতো তাহলে আমরা মানুষও বাঁচতে পারতাম না, কারণ গাছপালা না থাকলে অক্সিজেন থাকতো না। আমরা যদি একটা সাধারণ জিনিস দেখে চলো, যে মনে করো একটা সাইকেল দেখি, একটা ছোট্ট একটা সাইকেল, তো সাইকেলটা আমরা একটু দেখার ট্রাই করি যে সাইকেলটা আসলে কী রকম। সো মনে করো আমাদের এখন কোনো ব্যাকটেরিয়া নাই,
কোনো ব্যাকটেরিয়া নাই, আমাদের কাছে গাছ আছে। সো গাছ বেসিক্যালি, ধরো এটা একটা আমার গাছ, এটা একটা গাছ, হ্যাঁ। সো গাছ কিসে থাকে? মাটিতে, রাইট? এটা হচ্ছে মাটি। সো মাটিতে কি থাকে? তোমার হচ্ছে যে নাইট্রোজেন। সো নাইট্রোজেন। সো আর উপরে সূর্যের আলোর থেকে কি আসতেছে? সূর্যের আলোর থেকে আসতেছে আলো, ঠিক আছে? সূর্যের থেকে আসতেছে আলো। এটা কোথায় এসে আলোটা যখন পড়তেছে? পাতায়, এবং এইটা শিকড়ের মাধ্যমে পানিতে কি দিচ্ছে? নাইট্রোজেনের মাধ্যমে এই গাছটাকে আলো, এবং এই যে নাইট্রোজেন, মাটির থেকে নাইট্রোজেন নিয়ে গাছ শক্তি উৎপাদন করে, গাছ বেঁচে আছে। সো গাছ বেঁচে আছে। এরপর গাছ যদি না থাকতো তাহলে যে পশু পাখিগুলো আছে, মানুষ, হরিণ, বাঘ, ছাগল, ঠিক আছে? সো মানুষ, হরিণ, বাঘ, ছাগল যাই বলো না কেন, ধরো আমরা বাঘের কথাই বলি, জানি না এটা কি হয়েছে, বাট কিছু একটা তো হয়েছে, ধরো বিড়াল হয়েছে, ওকে? সো এই যে ধরো এটা কিন্তু লেজ, অন্য কিছু মনে করো, এটা লেজ। সো এই যে দেখো, আমরা যদি গাছপালা যদি না থাকতো তাহলে প্রাণী থাকতো না। এই যে প্রাণীগুলো আছে এগুলো থাকতো না। উদ্ভিদ যদি না থাকতো তাহলে প্রাণী থাকতো না। কারণ আমাদের অক্সিজেন সরবরাহ করে কে? অক্সিজেন দেয় কে? অক্সিজেন দেয় অবশ্যই আমাদের গাছপালা। গাছপালা যদি না থাকতো, গাছপালা যদি এই নাইট্রোজেন না পাইতো, তাহলে যদি নাইট্রোজেন যদি গাছপালা না পাইতো, ব্যাকটেরিয়া যদি, এই যে ব্যাকটেরিয়াটা আছে, ব্যাকটেরিয়া যদি আমাদের নাইট্রোজেন উৎপাদন না করতো মাটিতে, তাহলে এই গাছ কি করতে পারতো না? খাদ্য উৎপাদন করতে পারতো না। খাদ্য যখন গাছ উৎপাদন করতে না পারবে, তখন গাছ কি করবে? মারা যাবে। যদি গাছ মারা যায় তাহলে আমাদের অক্সিজেন উৎপন্ন হবে না, খাবারের কম হবে, অনেক পশু প্রাণী মারা যাবে, এবং কিছুদিন পর গাছ মারা যেতে 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 আমাদের অক্সিজেনের যখন অভাব হবে, তার মানে আমরা কি করতে পারবো? আমরা আর নিঃশ্বাসও ঠিকমতো নিতে পারবো না। আর যদি অক্সিজেন না থাকে তাহলে আমরা নিঃশ্বাস নিতে পারবো না। নিঃশ্বাস নিতে না পারলে কোনো জীব বাঁচতে পারবে না, ঠিক আছে? তার মানে আমরা বলতে পারি কি, আমাদের এই যে জিনিসটা আছে, আমাদের নাইট্রোজেন, মাটিতে নাইট্রোজেন সংযোজন করে, এটা অনেক বড় একটা গুরুত্বপূর্ণ উপায়। তার মানে আমরা যদি ধরতে চাই যে আমরা ব্যাকটেরিয়ার উপর আমরা বেঁচে আছি, হ্যাঁ, ব্যাকটেরিয়ার উপর আমরা অ্যাকচুয়ালি বেঁচেও আছি। যদি ব্যাকটেরিয়া না থাকতো, সাপোজ তোমরা বলো যে ব্যাকটেরিয়ার ফলে আমার ডায়রিয়া হয়, ব্যাকটেরিয়া যদি পৃথিবীর থেকে একদম হয়ে যাইতো, ব্যাকটেরিয়া থেকে যদি পৃথিবীর থেকে একদম নিঃস্ব হয়ে যাইতো বা একদম নিচ্ছিন্ন হয়ে যাইতো, ব্যাকটেরিয়া নাই পৃথিবীতে, তাহলে আই থিঙ্ক অনেক ভালো হইতো। কিন্তু না, এই দেখো নিচে আমাদের ব্যাকটেরিয়া কত কাজ করে দিল। যে ব্যাকটেরিয়া যদি না থাকতো তাহলে মাটিতে নাইট্রোজেন উৎপন্ন হইতো না, যদি নাইট্রোজেন উৎপন্ন না হইতো তাহলে উদ্ভিদ বাঁচতো না। আর যদি উদ্ভিদ না বাঁচে তাহলে কি করতে পারবে না? তাহলে অক্সিজেন পাবো না, আমরা অক্সিজেন পাবো না, আমরা খাবার পাবো না। আর যদি অক্সিজেন খাবার না পাই তাহলে আমরা মানুষ কি বাঁচবো? কোনোভাবে বাঁচবো? আমাদের মানুষের বাঁচাটা অনেক টাফ হয়ে যাবে, আর বাঁচবো না, একটা সময় আসলে আমরা বাঁচবো না, ঠিক আছে? এই জন্য আমরা বলবো যে হ্যাঁ, আমাদের উদ্ভিদের বেঁচে থাকার জন্য ব্যাকটেরিয়ার উপর যে হচ্ছে যে আমাদের নির্বদ্ধতা, এটা অবশ্যই আছে। সো মাটিতে নাইট্রোজেন সংযোজন করে, এরপর কি তৈরি করে? দই তৈরি করতে সাহায্য করে এবং খাদ্য তৈরি করতে ব্যবহৃত হয়। যেমন দুধকে আমরা কি করি? ব্যাকটেরিয়ার সাহায্যে আমরা হচ্ছে যে রিয়াকশনের পর আমরা কি করি? আমাদের হচ্ছে যে দুধ থেকে দই তৈরি হয়। সো নতুন একটা খাদ্য তৈরি করার জন্য আমাদের কিসের প্রয়োজন হয়? আমাদের হচ্ছে যে ব্যাকটেরিয়ার প্রয়োজন হয়। সো আরও একটা খাবারের নাম বলি, যেমন আচার। সো আচার দেখো, তোমরা যদি আমের আচার যদি দেখো, আচার কীভাবে তৈরি করা হয়? একটা আমকে বা এটা আম হয় নাই, একটু খেয়ে নেই, না আম এরকম না। সো আম বেসিক্যালি এইরকম, একটু এরকম। সো আমকে কি করি? আমরা আমকে আগে কেটে রোদ্রে শুকাই। সো রোদ্রে শুকানোর ফলে রোদ্রের তাপ এবং ব্যাকটেরিয়ার ফলে ওই আচারটা অনেক সুন্দর একটা স্ট্রাকচারে চলে আসে। সো আমরা বলতে পারি আমের আচার, তারপর দই, এইসব জিনিস তৈরি করার জন্য আমাদের ব্যাকটেরিয়া অনেক বেশি গুরুত্বপূর্ণ অবদান রাখে। কিছু অণুজীব যেমন ভাইরাস এবং কিছু ব্যাকটেরিয়া মানুষ এবং অন্যান্য জীবদের জন্য ক্ষতিকর হতে পারে। কোন কোন জিনিসগুলো ক্ষতিকর? যেমন হচ্ছে যে ম্যালেরিয়া, তারপরে হচ্ছে যে ডায়রিয়া, এগুলোর জন্য যে ব্যবহৃত যে ব্যাকটেরিয়াগুলো আছে এগুলো আমাদের জন্য অনেক ক্ষতিকর। তারপরে ভাইরাস, যেমন হচ্ছে যে করোনা, HIV, তারপরে
আরও যে ভাইরাসগুলো আছে এই ভাইরাসগুলো আমাদের জন্য অনেক 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 বেশি ক্ষতিকর। সো এমনটা না যে সবাই ক্ষতিকর, এই যে বড় বড় আমাদের উপকারগুলো করছে, বাট কেমন ক্ষতিকর কিছু দিকও আছে। তারপরে এরা বিভিন্ন রোগ সৃষ্টি করতে পারে যা মানুষের জন্য বিপজ্জনক, যেমন করোনা। ঠিক আছে, এরা বিভিন্ন ধরনের রোগ সৃষ্টি করতে পারে, যেমন করোনা, তারপর হচ্ছে যে এই যে আগে আমরা যেগুলো দেখলাম, তারপর এইচআইভি, করোনা, তারপর হচ্ছে যে ইনফ্লুয়েঞ্জা, এগুলোর মধ্যে বিভিন্ন ধরনের রোগব্যাধি তারা সৃষ্টি করতে পারে। বাট আমরা যদি দেখি এর উপকারিতা মোটামুটি আছে, তা আমরা উপকারিতা 1 থেকে 3 পর্যন্ত বলবো, আর ক্ষতিকারক দিক 4 থেকে 5 পর্যন্ত বললেই আমাদের হয়ে যাবে, প্যারা নাই। ওকে, সো আমরা উপকারিতা এবং ক্ষতিকারক বিষয়টা, ঠিক আছে, এইটা আমরা কতটুকু বুঝতে পেরেছি? আশা করি আমার সব স্টুডেন্টের বোঝার কথা। যদি যারা যারা ভালো করে ক্লাসটা করছে, এতটুকু সময় যারা শুনছে, আই থিঙ্ক তাদের সবার বোঝার কথা এই জিনিসটা। সো ভাইরাস এবং ব্যাকটেরিয়ার উপকারিতা এবং যে ক্ষতিটা আছে, এটা আমরা কতজন বুঝতে পারছি? আমরা একটু দেখি। না না, আমার করোনা হয় নাই বাবা, আমার অ্যাকচুয়ালি করোনা হয় নাই। আমি জানি না হয়েছিল কিনা। আমি তো গ্রামের বাড়িতে ছিলাম। আমার গ্রামের বাড়িতে যখন আমি ছিলাম, তখন হচ্ছে যে করোনার সময় আমার অনেক ভালো গেছে। করোনার সময় আমার ইউনিভার্সিটি ছিল না, শুধু খেলাধুলা। সারাদিন ফুটবল খেলতাম। ওকে, সারাদিন না, বাট পড়াশোনাও করতাম, মাঝে মাঝে অনলাইনে ক্লাস করতাম, বাট পড়াশোনা মোটামুটি ভালোই করছি। 100 ক্লিয়ার? ওকে, সো আচ্ছা, এরপর আমি এসেছি তোমাদের জন্য দুটো কুইজ নিয়ে। সেটা হচ্ছে অণুজীবদের শ্রেণীভাগে মোট কতটি রাজ্য রয়েছে? অণুজীবকে মোট কতটি রাজ্যে বা কতটি শ্রেণীতে ভাগ করা যায়, এটা আমি তোমাদের সবার কাছে জানতে চাই, যে অণুজীবকে কয়টি ভাগে ভাগ করা যায়। এটা আই থিঙ্ক আমরা একটু আগে পড়ে আসছি। দেখি আমাদের কতজনের মনে আছে, আমি এটা দেখতে চাই যে অণুজীবকে আমরা মোট কতটি ভাগে ভাগ করতে পারি। অণুজীবকে আমরা কয়টি ভাগে ভাগ করতে পারি বা কয়টি রাজ্যে ভাগ করতে পারি? আমরা একটু আগে কিন্তু পড়ছিলাম, এককোষী, আদিকোষী আর হচ্ছে প্রকৃত কোষী। আমি বলে দিচ্ছি না, আমি বলতে চাচ্ছি না, সো তোমরা আমাকে জানাই দিবা। বলো যে অণুজীবদের শ্রেণী বিভাগে মোট কতটি রাজ্য আছে বা কয়টি ভাগে আমরা এই অণুজীবদের রাজ্যকে ভাগ করতে পারি। সো অ্যান্সার অনেকে দিচ্ছে সি। অ্যান্সারকে সিসি করতেছো না 3 নাম্বার অ্যান্সার, আমি আসলে বুঝতে পারতেছি না, বাট দ্য অ্যান্সার ইজ 3, রাইট? আচ্ছা, দ্যাটস গুড। এখন তোমাদের জন্য একটু হার্ড একটা এমসিকিউ দিতে যাচ্ছে। সো এই এমসিকিউটা আমাকে সলভ করে দাও। সেটা হচ্ছে যে ভাইরাসের দেহে কি নেই? ভাইরাসের দেহে কি নেই? কোনটা নাই? নিউক্লিয়াস নাই, সাইটোপ্লাজম নাই, কোষ প্রাচীর নাই, নাকি সব কিছুই নাই? বলো তো, ভাইরাসের দেহে কি নেই? নিউক্লিয়াস নাই, সাইটোপ্লাজম নাই, কোষ প্রাচীর নাই, নাকি সব কিছুই নাই? এটার অ্যান্সার কি হবে? এটার অ্যান্সার কিন্তু অনেকটা কনফিউজিং এবং একটু কঠিনও বটে। এটার অ্যান্সার একটু কঠিনও বটে, তোমরা আমাকে জানায় দাও। এটার ক্ষেত্রে কোন অ্যান্সারটা হবে যে ভাইরাসের দেহে কি নেই? সো এখানে অনেক বেশি কনফিউশন আমি দেখতে পাচ্ছি। অনেকে বলতেছো ভাইরাসের দেহে সব কিছুই নেই, কোষ প্রাচীর নেই, সাইটোপ্লাজম নেই, নিউক্লিয়াস নেই। বাট আমরা যদি বলি নিউক্লিয়াস কিন্তু আছে, ভাইরাসের দেহে অবশ্যই নিউক্লিয়াস আছে। সো যদি নিউক্লিয়াস ভাইরাসের দেহে থাকে, তাহলে কিন্তু সব কিছুই কিন্তু এই অ্যান্সারটা কিন্তু আমাদের থাকতেছে না, বাকি থাকতেছে আমাদের বি এবং সি। সো তোমাদের কাছে কি মনে হয়
যে কোনটা সাইটোপ্লাজম কোষ প্রাচীর? কারণ নিউক্লিয়াস আছে, শোনো নিউক্লিয়াস আছে, নিউক্লিয়াস যদি থাকে তাহলে সবকিছু অ্যান্সার তো হবে না, সবকিছু মানে তিনটাই বোঝাচ্ছে। তো ভাইরাসের যেহেতু নিউক্লিয়াস আছে, তাহলে তাহলে কি হবে? কোনটা অ্যান্সার হবে? বাট বেশিরভাগ ক্ষেত্রে অ্যান্সার আসছে ডি। বাট একটা জিনিস, সব কিছুই যখন আমরা বলবো হ্যাঁ আমরা জানি অ্যান্সার বি এবং সি দুইটাই হবে, তোমাদের ক্ষেত্রে হয়তো বা কথাটা তোমরা অনেকে খারাপ বলো নাই, ঠিক আছে, কিন্তু নিউক্লিয়াস যে নাই, আমাদের অ্যান্সারে হতে পারে যে ভাইরাসের সাইটোপ্লাজম এবং কোষ প্রাচীর দুটাই কিন্তু নাই। ভাইরাসের দেহে কোষ প্রাচীরও নাই, সাইটোপ্লাজমও নাই, কিন্তু নিউক্লিয়াস তো আছে, তার মানে সব কিছুটা না হওয়ার সম্ভাবনা আছে। ওকে, আচ্ছা এখন তোমাদের জন্য একটা 1 কোটি টাকার প্রশ্ন, যে তোমরা একটা ভাইরাসের নাম বলো। আচ্ছা দেখি আমাদের এখানে কে কে আছে যে ভাইরাস সম্পর্কে একটু জ্ঞান আছে, এবং কমপক্ষে দুইটা ভাইরাসের নাম কে কে লিখতে পারবা, আমি একটু দেখতে চাই তাদের যে কমপক্ষে দুইটা ভাইরাসের নাম কে কে লিখতে পারবা। দুইটা ভাইরাস, বেশি না, দুইটা, জাস্ট দুইটা। কে কে দুইটা ভাইরাসের নাম বলতে পারবা বা লিখতে পারবা, আমি একটু তোমাদের দেখতে চাই। একটা না দুইটা লিখতে হবে, দুইটা, ঠিক আছে, একটাতে হবে না, দুইটা লিখতে হবে। করোনা HMVP, রাইট? ওকে, করোনা HMVP কি প্রশ্নপত্র আগের থেকেই ফাঁস হয়ে গেলে তো হবে না। করোনা HMVP, তোমরা সবাই যদি করোনা HMVP বলো তাহলে হবে? হ্যাঁ, অন্য আলাদা ট্রাই করো, করোনা তো কমন হয়ে গেছে। হ্যাঁ, করোনা মায়ের হাতের মোয়া হয়ে গেছে, মায়ের হাতের মায়ের হয়ে গেছে। করোনা HMVP, তারপর হচ্ছে যে ইনফ্লুয়েঞ্জা, বাহ রাইট, স্ট্রক। বাহ, তোমাদের দেখি ভাইরাস সম্পর্কে একটু ভালোই জ্ঞান আছে। সো বেসিক্যালি আমার একটা ছোট ভাই আছে, বুঝছো? সো আমার ছোট ভাইকে আমি ভাইরাস বলে রাখি, কম্পিউটার ভাইরাস। তোমরা অনেকে হয়তো বা মুভি টুভি দেখছো, ভাইরাস কাকে ডাকে? যে হচ্ছে যে কোনো কাজ খারাপ করে। সো আমার ছোট ভাই শুধু খারাপ কাজ করে, এই জন্য হচ্ছে যে আমার ছোট ভাইয়ের নাম আমি রাখছি ভাইরাস। আমার ছোট ভাইয়ের বেসিক্যালি নাম আমি রাখছিলাম ভাইরাস। সো একদিন কি হয়েছে, তোমার হচ্ছে যে আমার ছোট ভাই ইয়া করছে, মানে আমি একদিন কম্পিউটার চালাই, ও শুধু আমাকে এসে ডিস্টার্ব করে, এই জন্য আমি বেশিরভাগ ক্ষেত্রে ওর নাম রাখছি আমি ভাইরাস। তো আমি একদিন কি করলাম, যে আমার ছোট ভাই তো আমাকে জ্বালায়, আমি ভাবলাম যে আমার ছোট ভাইকে আমি নিজে একদিন জ্বালাই। তো কিভাবে জ্বালাইছি? সো এই করোনার সময়, একদম এই করোনার সময়ে আমি জ্বালাইছি। কীরকম করে জানো? সেটা হচ্ছে আমাদের দরজা আছে, আমাদের রুমে, আমার রুমে ঢোকার জন্য একটা দরজা আছে। হ্যাঁ, সো ওই দরজাটা আমার ছোট ভাই আমি ডাকলেই কিন্তু চলে আসে, শুধু পাশে, মানে পাশে এইখানে থাকে, আমি জাস্ট ডাকলেই, না ডাকলেও চলে আসে, ডাকলেও চলে আসে। তো আমি একদিন কি করছি, আমি হচ্ছে আমার আম্মু কিচেনে রান্না করতেছিল, তো আমি আমার যে ইয়া আছে না উপরে, এই ঠান্ডার দিনে, এই একদম গত বছরে এরকম খুব ঠান্ডা ছিল। সো ওই ঠান্ডার সময় আমি ভাবছিলাম যে আমার ছোটো ভাই ভাইরাসকে আমি একটা আজকে আচ্ছা মতো শিক্ষা দিব। করোনাকে শিক্ষা দিতে না পারলে নাই, বাট আমার ভাইকে আমি আচ্ছা মতো শিক্ষা দিব। এই জন্য আমি কী করছিলাম, আমাদের দরজা বন্ধ করার পর দরজা হালকা একটু খুলে রাখছিলাম, হালকা একটু খুলে রেখে একটা বরফ আর সাথে পানির বালতি আমি এখানে রাখছিলাম, উপরে রাখছিলাম। এখন উপরে রাখার পর আমি কম্পিউটারে কাজ করতেছিলাম, আমার ছোট ভাইকে আমি ডাক দিয়ে দিছি, হ্যাঁ, যে ভাইরাস একটু আয় তো। এখন ওর মাথায় একদম রাগ উঠে গেছে, ঠিক আছে, এখন ওর মাথায় রাগ উঠে গেছে, ও এসেই মানে এরকম করে দরজা ইয়া করবে না। আমি ভাবছি যে আমি ভাইরাস বলে যখনই ডাকবো ও তেড়ে আসবে আমার দিকে, ঠাস করে যখন দরজা খুলবে উপরের বালতিটা ঠাস করে ওর মাথায় পড়বে, একদম ইচ্ছা মতো একদম, মনে করো ঠান্ডাও লাগবে, এরপর ওকে গোসল করতে হবে। আর গোসল করা এত ঠান্ডায় গোসল করা মানে তো অনেক কিছু। হ্যাঁ, আমি এইরকম করে আমার ছোট ভাইকে আমি ইয়া করছি যে আজকে আসলে ওকে আমি ভাইরাস বলে ডাকবো, ও যখন দৌড়ে আসবে দরজাটা খুলবে, ঠাস করে ওর মাথার উপর বালতি পড়বে, বালতি পড়ার পর একদম মনে করো একদম ভিজে যাবে, ভিজে যা এখন গোসল করতেই হবে। এইরকম কাজ করছি করে ও বাইরে বসেছিল, বাইরে বসে ইয়ারফোনে গান শুনতেছিল। হ্যাঁ, তো আমি বারবার ডাকতেছিলাম, ভাইরাস শোনো তো, এই ভাইরাস শোনো তো,
এই ভাইরাস শোনো তো। এখন এই কথা হচ্ছে যে এই কথা বারবার চিল্লাচ্ছিলাম। এখন আমার আম্মু কিচেনে রান্না করতেছে, হ্যাঁ হ্যাঁ, আমার আম্মু বলতেছে আমার কিছু একটা দরকার মনে হয়। সো আমি আসলে আমার আম্মু ভাবলো যে ছেলেটা হয়তো বা ক্লাস করতেছে অনলাইনে, সো আমি একটু কি করি আমার ওকে গিয়ে কিছু একটা দিয়ে আসে, হয়তো বা কিছু চাচ্ছে। তো আমি ছোট ভাইকে ইচ্ছা মতো চেঁচাচ্ছিলাম, এ ভাইরাস শুনে যাও, ভাইরাস শুনে যাও। বাট ভাইরাস অ্যাকচুয়ালি আমার কথা শুনতেছিল না, কারণ কানে সে হেডফোন দিয়েছিল। মানে আমার আম্মু এসে এখন ওকে একটা থাপ্পড় দিছে, ভাইয়া ডাকতেছে যাচ্ছ না কেন, হ্যাঁ। আর আম্মু এসে আমাকে বলবে না যে তুমি আসলে ভাইরাস বলে কেন ডাকতেছো, এরকম করে আমার আম্মু এসে তো আমাকে বলবে। সো আমার আম্মু এসে দরজাটা জাস্ট খুলে ঢুকতে ধরছে যে বাবু কি লাগবে, এরকম করে জাস্ট খুলছে। বিশ্বাস করো বালতিটা একটু নর্মাল ছিল, বালতিটা ঠাস করে আম্মুর উপর পড়ছে, আম্মুর মাথার উপর পড়ছে, এবং বালতিতে একদম আম্মু জাস্ট গোসল করছিল একটু আগে, ঠিক আছে। আর ওই বরফের ঠান্ডা পানি আম্মুর মাথায় যখন পড়ছে, মাথায় পড়ার পর হ্যাঁ আমার, আমি কি বলবো অ্যাকচুয়ালি, সো আম্মুর মাথায় যখন পড়ছে আম্মু এইরকম করে হয়ে গেছে ঠান্ডায়, হয়ে গিয়ে বাবু এটা কি হইলো। আমি আমি তো একদম চুপচাপ হয়ে আছি। এরপর তোমার হচ্ছে যে আম্মু জাস্ট এক হচ্ছে আমার আম্মু গোসল করে আসছিল, হ্যাঁ, এরপর আবার গোসল করতে হবে এক। দ্বিতীয়ত হচ্ছে যে বালতি মাথার উপর পড়ে, বালতি হচ্ছে যে এখান থেকে পড়ছে, পড়ার পর পানিগুলো পড়ছে, আবার বালতি নিচে পড়ে ভেঙে গেছে। সো দুইটা দোষ করছি। এরপর আমার ছোট ভাইকে ভাইরাস ভাইরাস বলে চিল্লাইছি ওকে গোসল করানোর জন্য, বা এরকম করে ওকে সাজা একটা দেওয়ার জন্য। অ্যাকচুয়ালি এখন মানে আমার আম্মু এতটা মাথায় বরফ পড়ার পর আমি ভাবছিলাম যে আম্মুর মাথা ঠান্ডা থাকবে, কিন্তু কোনোভাবেই আম্মুর মাথা ঠান্ডা থাকে নাই। আম্মু একদম এসে এরকম করে, আমরা পাটখড়ি চিনো না, পাটখড়ি হয়তো বা চিনো না, তোমার হচ্ছে যে ওই পাঠের যে খড়িগুলো থাকে ওগুলা হচ্ছে যে আমাদের আঙ্গিনায় শুকানো দেওয়া ছিল, আম্মু ওইখানে 4-5টা একসঙ্গে ভাঙছে। ভাঙার পর শুধু ওইখান থেকে ভাঙছে এমনটা না, আমার পিঠের উপরও ভাঙছে, হ্যাঁ। আমি কিছু বলি নাই, কারণ বালতিও ভাঙছিলাম, আম্মুকেও আবার গোসল করাইছিলাম, আমি খুব বেশি কষ্টে ছিলাম। কান্নার একদম কান্না না করেও করছি, যদিও পুরুষ মানুষকে কান্না করতে হয় না, তবুও কান্না করছি, মায়েরও ভালোই খাইছি। সো তখন থেকেই আমি আর কাউকে ভাইরাস ডাকি না, হ্যাঁ। বাট তোমরা যদি কেউ ক্লাসে উল্টাপাল্টা কথা বলো তাহলে অবশ্যই আমি ক্লাসে ভাইরাসের মতো অবস্থা করে দিব। সো আই থিঙ্ক তোমরা কেউ ভাইরাসের মতো কাজ করবা না, হ্যাঁ, বুঝতে পারছি আমরা। ওকে, সো দেখো ভাইরাসের দেহে কি নেই। সো এইরকম করে তোমরা আমার মতো মজা করতে যাইও না, ভাইরাস টাইরাস বা ভাইরাস ব্যাকটেরিয়া বলে আমার মতো ময়ে ময়ে হয়ে যাবা। সো আমি চাই না আমার এত ভালো স্টুডেন্টরা ময়ে ময়ে হয়ে যাক। ওকে ওকে, সো ওইখানে হয়ে গেছিল যে ভাইয়া শকড, আম্মু রকড। ওকে, আমার সেদিন অনেক মার পড়ছে, অনেক বেশি মার পড়ছে। আমার মারের পর আমি দেখি আমার পিঠ একদম পুরো লাল লাল হয়ে গেছে। আমার আব্বু এসে জিজ্ঞেস করে যে বাবু তোমাকে এইভাবে মারছে কি। এখন আমি আমি যদি এই কথা বলি যে আমি এরকম করছি, আমার আব্বু আবার আমাকে মারবে, এই জন্য আমি ভয়ে কিছু বলি না। আমি বলছি এমনিতেই মারছে আব্বু, কথা শুনি না এই জন্য মারছে। বাট আমি যদি আমার আব্বুকে বলতাম যে আমি আম্মুর সাথে এই কাজটা করছি, আমার ছোটো ভাইয়ের সঙ্গে করতে গিয়ে আম্মুর সঙ্গে করে ফেলছি, তখন মানে আমার আব্বু আমাকে ইচ্ছা মতো কেলাইতো, তো আমি কেলানি খাইতে চাই নাই। সো আমি বলছি যে এমনিতেই হয়ে গেছে। সো আমাদের বেসিক্যালি এই যে MCQ 4টার ক্ষেত্রে আমরা যদি দেখি, আমাদের সব কিছুই হবে না, কারণ ভাইরাসের দেহে নিউক্লিয়াস থাকে বাট সাইটোপ্লাজম বা কোষ প্রাচীর থাকে না। তো বি আর সি যে কোনো একটা অ্যান্সার তোমরা দিতে পারো। সো এটা সর্বজনীন। ওকে, সো এখন তোমাদের জন্য আর একটা MCQ, কোন ভাইরাস মানুষের দেহে বসন্ত সৃষ্টি করে। সো এটা নন আদার দিস টপিক, এটা তোমাদের জেনারেল একটা নলেজের জন্য এখানে জিজ্ঞাসা করলাম, তোমাদের বইও অবশ্য দেওয়া আছে যে কোন ভাইরাস মানুষের দেহে বসন্ত সৃষ্টি করে। সো এটা তোমাদের পাঠ্য বইয়ের 4 নাম্বার পেজে দেওয়া আছে এটার। সো দেখো এখানে 4টা অপশন আছে, এ হচ্ছে যে ইনফ্লুয়েঞ্জা ভাইরাস, দুই হচ্ছে যে হাম ভাইরাস, সি হচ্ছে বসন্ত ভাইরাস, এবং ডি হচ্ছে ডিকটক্স ভাইরাস। এটা তোমরা আমাকে জানাবা। তো তোমরা এটা আমাকে জানা না, এটা আমি তোমাদেরকে কারেক্ট কোনো অ্যান্সার দিব না, এটা তোমরা আমাকে জানাই দিবা কেমন, যে কোন অ্যান্সার, কোন ভাইরাস মানব দেহে বসন্ত সৃষ্টি করে। এটার অ্যান্সার কি বলো তো? তোমরা বসন্ত নাম দেখে বলতেছো বসন্ত ভাইরাস, হ্যাঁ? কোনটা বলো দেখি, আমি তোমাদের কাছ থেকে এটা শুনতে চাই।
ওকে, এটা তোমরা সবাই জেনে নিবা, এটা তোমার কাজ হচ্ছে যে তোমাদের সবাই জানতে হবে। আমি এটা তোমার অরিজিনাল কোনো অ্যান্সার দিলাম না, তোমরা দেখতে পাবা যে কোনটা তোমাদের অ্যান্সার কারেক্ট কোনটা ইনকারেক্ট। হ্যাঁ ঠিক আছে, তোমরা চাইলে গুগল করে দেখতে পারো, আর আমি কারেক্ট অ্যান্সার তোমাদেরকে কুইজে দিয়ে দিছি, কোনো সমস্যা নাই। ওকে, সো এটা হচ্ছে তোমাদের লাস্ট এমসিকিউ ছিল। এখন আমরা চলে যাবো একটা কোশ্চেন, ভাইরাস কি ধরনের জীব। সো আমরা যদি বলি যে ভাইরাস কি ধরনের জীব, ভাইরাস অ্যাকচুয়ালি একটা এককোষী অণুজীব। ভাইরাসের সম্পর্কে তোমরা 2-1 লাইন লিখে দিবা, এরকম করে তোমাদের অ্যান্সার হয়ে যাবে। সো ভাইরাস কি ধরনের জীব, ভাইরাস একটি এককোষী অণুজীব, রাইট। ভাইরাস হচ্ছে যে একটা এককোষী অণুজীব, যেটা হচ্ছে যে মানুষের উপকার এবং ক্ষতি দুইটাতেই করে থাকে। তারপর হচ্ছে যে ভাইরাস খালি চোখে দেখা যায় না, ভাইরাস কি কি করতে পারে, তো ভাইরাস সম্পর্কে এখানে জাস্ট লিখে দিবা ভাইরাস কি। যদি উত্তর এক প্রশ্নের বা 1 ইয়ার হয়, 1 মার্কের হয়, তাহলে 2 লাইন লিখবা। যদি 2 মার্কের হয় সেক্ষেত্রে 5 থেকে 6 লাইন লিখবা, দ্যাটস ইট। সো এইটা সম্পর্কে তোমার ভাইরাসের যা সম্পর্কে আসে সেসব তুমি সুন্দরভাবে লিখে দিবা। সো এখন দেখো ব্যাকটেরিয়া কোন রোগ সৃষ্টি করতে পারে। ব্যাকটেরিয়া ডায়রিয়া, ইনফ্লুয়েঞ্জা, অনেক ধরনের জিনিস সৃষ্টি করতে পারে। সো এইটা আমরা এইরকম যদি প্রশ্ন আসে আমরা সুন্দর করে লিখবো। সো এখন দেখো আমরা ভাইরাসের হচ্ছে যে গঠন সম্পর্কে পড়ছি, ভাইরাসের সব কিছু জিনিস সম্পর্কে পড়ছি। এখন আমাদের সময় হোমওয়ার্ক দেয়ার, রাইট। তবে হোমওয়ার্কের আগে আমি জানতে চাই, আজকে যে আমরা ভাইরাস এবং ব্যাকটেরিয়া সম্পর্কে পড়লাম, ঠিক আছে, ভাইয়ার জীবনের লাইফ এক্সপিরিয়েন্স থেকে শুরু করে সব ধরনের আমরা ভাইরাস এবং ব্যাকটেরিয়া বুঝতে পারছি কি না, এটা তোমরা আমাকে একটু জানায় দাও যে আমরা ভাইরাস এবং ব্যাকটেরিয়া সম্পর্কে যতটুকু পড়লাম এতটুকু বুঝতে পারছি কিনা। হ্যাঁ, আর এখন চলো আমরা হোমওয়ার্ক। সো এইটা হচ্ছে যে তোমাদের হোমওয়ার্ক, যে ভাইরাসের গঠন সম্পর্কে তোমরা পড়েছো, এখন তুমি ভাইরাসের একটা ছবি আঁকো। ভাইরাসের একটা ছবি আঁকতে হবে, বাট আমার আরিফ ভাইয়ার ছবি আঁকে দিও না কেউ, কারণ হচ্ছে যে আমি ভাইরাস না। হ্যাঁ, সো দ্বিতীয়ত কথা হচ্ছে যে তুমি কি করবা, একটি অণুজীব হিসেবে কল্পনা করো, তুমি একটি অণুজীব হিসেবে কল্পনা করো, এবং তুমি কি একটি ভাইরাস হতে চাও নাকি ব্যাকটেরিয়া, কোনটা মানুষের উপকার করে বা কোনটা ক্ষতি করে, এইটার জন্য আমরা কি করব, তুমি কি হচ্ছে যে ভাইরাস হতে চাও নাকি ব্যাকটেরিয়া, এটা আর হচ্ছে যে এটার গঠন সম্পর্কে বর্ণনা করবা। বই থেকে অণুজীবের 3টা রাজ্যের নাম সম্পর্কে লিখবা, এবং হচ্ছে যে একটা চার্ট তৈরি করে এই অ্যান্সারটা তোমার হোমওয়ার্ক তোমাকে দিতে হবে। আর তোমার হোমওয়ার্ক তোমাদের মাস্টার বুকে থাকতেছে, কোনো সমস্যা নাই, তোমরা মাস্টার বুক ওপেন করলে দেখতে পারবা। যারা যারা মাস্টার বুক এখনো পাও নাই, বা যারা যারা হচ্ছে যে তোমার হচ্ছে যে অন্যান্য প্ল্যাটফর্মে ক্লাস করতেছো লাইক ফেসবুকে, তাদের ক্ষেত্রে কি তোমরা হচ্ছে যে এই যে হোমওয়ার্কটা হচ্ছে যে অ্যাপের মধ্যে থাকবে, অথবা এই যে হোমওয়ার্কটা আছে তোমরা এখন স্ক্রিনশট একটা নিতে পারো। এই স্ক্রিনশট নেওয়ার পর তোমরা চাইলে হোমওয়ার্কটা লিখে গ্রুপে পোস্ট করতে পারো। ওকে, গট ইট। সো এটা হচ্ছে হোমওয়ার্ক, তোমরা চাইলে এখন একটা স্ক্রিনশট নিতে পারো। আরিফ ভাইয়া এখানে থাকতেছে না, ভাইরাস থাকতেছে না, কোনো প্যারা নেই। ওকে, আই থিঙ্ক হয়ে গেছে। সো আমাদের এটা হচ্ছে হোমওয়ার্ক। আর হোমওয়ার্ক আমরা সাবমিশন কিভাবে করব। সো প্রথমত আমাদেরকে কি করতে হবে, আমাদের ফেসবুক কমিউনিটিতে জয়েন হইতে হবে। সো ফেসবুক কমিউনিটিতে জয়েন হওয়ার জন্য আমাদের অ্যাপে বা ওয়েবসাইটে কমিউনিটি তোমাদের লিঙ্ক দেওয়া থাকবে, তুমি যে ক্লাসে পড়ো, ঠিক আছে। সো মাস্টার বুক যারা যারা এখনও পাও নাই, 2-1 দিনের মধ্যে পেয়ে যাবা, 2-1 দিনের মধ্যে পেয়ে যাবা, সর্বোচ্চ 2 থেকে 1 দিন। ওকে, তো এখন দেখো আমাদের ফেসবুকে যখন কমিউনিটিতে তুমি জয়েন হয়ে যাবা, এরপর তোমার হচ্ছে যে মেইন কাজটা হচ্ছে HW সাবমিশন। HW সাবমিশন কি হবে, ক্লাস ডিসকাশন বক্সে মুড়ে চলে গেলে যখন হচ্ছে যে একটু পর ক্লাস শেষ হয়ে যাবে, এরপর তোমাদের কাছে একটা HW অপশন আসবে। এরপর সাথে সাথে তোমাদের কাছে একটা HW এর অপশন আসবে। এর মধ্যে তোমাকে ওই অপশনটার মধ্যে তোমাকে 72 ঘন্টার মতো ওই অপশনটা তোমার কাছে থাকবে। ক্লাস শেষ করার 72 ঘন্টা মতো তোমার কাছে ওই অপশনটা থাকবে। সো 72 ঘন্টার মধ্যে তোমাকে HWটা ওইখানে ছবি উঠায় তোমাকে কি করতে হবে, সাবমিট করতে হবে। নট শুধু 72 ঘন্টা, 72 ঘন্টা আগেই ট্রাই করতে হবে, এবং তখন তোমাকে খাতাটা HWটা চেক করা হবে। আর 72 ঘন্টার পর যদি হয় তাহলে চেক করা হবে না। এটা হচ্ছে যে আমাদের HW এর কাজ। এরপর চলে আসা আমাদের হচ্ছে যে মাস্টার বুক যারা যারা এখনো পাওয়া নাই, আই থিঙ্ক মাস্টার বুক পেয়ে যাবা, কোনো সমস্যা নাই। বাকি সবগুলো বইও আমাদের 10 মিনিট স্কুলের ওয়েবসাইটে পেয়ে যাবা। আর হচ্ছে যে দেখো ক্লাস ডিসকাশনে মুডে গেলে তোমাদের HW এর অপশন থাকবে। 72 ঘন্টার মধ্যে তোমাকে HW সাবমিট করতে হবে। এরপর হচ্ছে যে লেট সাবমিট করলে হবে না, 72 ঘন্টার পর করলে। আর স্যার কি করতে হবে, স্যার কি করতে পারবে না, চেক করতে পারবে না। আর খাতা চেক হয়ে গেলে তোমার কাছে একটা নোটিফিকেশন যাবে যে হ্যাঁ তোমার খাতা বা তোমার তোমার হচ্ছে HW চেক করা হয়ে গেছে, তুমি চাইলে এখন দেখতে পারো।
ওকে, সো এরপর যদি আমরা সাধারণ যে নিয়মগুলো আছে, যে তোমার যদি কোনো প্রশ্ন থাকে তাহলে তুমি ক্লাস ডিসকাশন বক্সে লিখে দিবা। এরপর যদি হচ্ছে যে কোনো কোনো প্রশ্ন থাকে টিচার ইনবক্স বা টিচার ইনবক্সে লিখবা যে হচ্ছে যে এইটা হচ্ছে যে আমাদের টিচার ইনবক্স বা এটা হচ্ছে যে আমাদের ক্লাস ডিসকাশন। এইখানে তোমরা কি করতে পারবা, এইখানে তুমি তোমার মতো করে যে জিনিসটা বুঝো নাই সেটা তুমি ক্লিয়ারিফাই করবা। আর যদি না পারো টিচার 2 তো তোমার জন্য আছেই, যে তোমাকে সব সময় টিচার ইনবক্সে তোমাকে হেল্প করে থাকবে। এরপর খাতা কলম নিয়ে অবশ্যই বসতে হবে, এমসিকিউ এ হোমওয়ার্কটা অ্যাপে জমা দিতে হবে, এবং আরও কি তোমার হচ্ছে অ্যাপের নোটিফিকেশন পাওয়ার জন্য আমাকে নোটিফিকেশন অন করতে হবে। আর যা যা করব ক্লাস ডিসকাশনে করব। আমরা হচ্ছে যে কি কোনো কোনো উত্তর যদি জানতে চাই আমরা ক্লাস ডিসকাশনে এখানে লিখে দিব। আর হচ্ছে যে টিচার ইনবক্সে আমরা কি করে থাকবো, আমরা টিচার ইনবক্সে কি কোনো ক্লাস ডিসকাশনের জিনিস টিচার ইনবক্সে জানতে চাইবো না, ঠিক আছে? আর যদি কোনো কিছু প্রবলেম হয় অবশ্যই আমরা টিচার ইনবক্সে জানাবো। ওকে, এখন এরপর দেখো আমাদের কি যা যা করবো, আমরা উত্তরগুলো লিখে দিব না। আমরা গতকালকে আমরা এগুলো সম্পর্কে বলে গেছি, এগুলো নিয়ে আমাদের তেমন কোনো প্রবলেম হওয়ার কথা না। এবং লাস্ট টাইম যেটা আসতেছে সেটা হচ্ছে যে তোমাদের টিচারের রেটিং দেওয়া। তোমাদের অনেকের হয়তো বা টেকনিক্যাল প্রবলেম হয়ে থাকে, আর টেকনিক্যাল প্রবলেম সেক্ষেত্রে না হলে তোমাদের টিচার তোমাদের কেমন লাগছে সেটা সম্পর্কে তুমি রেটিংটা দিতে পারো। শুধু রেটিং দেওয়ার পর না, তুমি রেটিং দেওয়ার পর তুমি এখানে লিখতে পারো যে ভাইয়ার কোন জিনিসটা ভালো লাগছে, কোন জিনিসটা ভালো লাগে নাই, কোথায় প্রবলেম হয়েছে, কি প্রবলেম হয়েছে, এগুলো তুমি A to Z সব কিছু তুমি কি করতে পারো, সব কিছু ভাইয়াকে জানাইতে পারো এর মাধ্যমে। তোমার হচ্ছে যে এরপরে আফটার ক্লাসের শেষে রেটিং দেওয়ার পর একটা ফর্ম আসবে, তুমি ওইখানে লিখে দিতে পারো। ওকে, সো আর অ্যাপ এবং কমিউনিটি তোমাদের জন্য আছেই, যে কোনো প্রবলেম ফেস করলে আরিফ ভাইয়া তোমাদের অলওয়েজ আছে। সো আজকের ক্লাসটা আমরা এতটুকুই রাখি। হোপফুলি তোমাদের ক্লাসটার মধ্যে যতটুকু পড়ানো হয়েছে তোমরা মনে রাখবা এবং ভালো করে পড়াশোনাটা কন্টিনিউ রাখার চেষ্টা করবা। এবং হোমওয়ার্কটা আমি তোমাদের সকলে চেক করব। সো হোমওয়ার্কটা তোমাকে অবশ্যই দিতে হবে, ঠিক আছে? সো এখন অনেক রাত হয়ে গেছে, তোমরা ডিনার করো, ডিনার করে একটু পড়াশোনা করে এরপর হয়তো বা ঘুমায় পড়ো। ওকে, কোনো সমস্যা হলে কল 16910 অথবা রিচ আরিফ ভাইয়া, এনি প্রবলেম আরিফ ভাইয়া উইল সর্ট ইট আউট। ওকে, সো এতটুকু পর্যন্ত, সামনের ক্লাস পর্যন্ত তোমরা একটু ধৈর্য ধরো। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।